বন্ধুরা, আজকের গল্পটা হতে যাচ্ছে দারুণ মজার। কারণ আমাদের নায়ক স্কুলের সবচেয়ে রাগী স্বভাবের মাফিয়া টাইপের ছেলে। সে নিজের গ্যাং নিয়ে ঘোরে এবং স্কুলের সবচেয়ে জনপ্রিয় 3 ছেলের দলের নেতা। কিন্তু তার বাবা মা ছোটবেলায় পরিচিত এক দুষ্টু মেয়ের সঙ্গে তার অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক করে রেখেছেন। মজার ব্যাপার হলো আমাদের নায়িকা তাকে একদমই পছন্দ করে না, কিন্তু ধীরে ধীরে তাদের খুনসুটি ভরা প্রেমের গল্প শুরু হয়, যেখানে ভালোবাসা, গভীর আবেগ আর একে অপরকে নিজের করে রাখার প্রবণতা সবই দেখা যাবে। শুধু তাই নয়, এই ড্রামাতে 1-2টি নয় বরং 3 জোড়া সেরা বন্ধুদের প্রেমের গল্প দেখানো হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি নায়ক নায়িকা একে অপরকে চুমু খাচ্ছে। মিস্টার সিয়াং অবাক হয়ে বলে, ইউসি তুমি আমাকে চুমু দিচ্ছ? ইউসি বলে, আমি তো তোমাকে পছন্দই করি না। তারপর সে লজ্জা পেয়ে বলে, এটা তো শুধু ঠোঁট ছুঁয়ে গেছে। সিয়াং মুস্কি হেসে বলে, তাহলে তুমি হতাশ হয়েছ? কোনো সমস্যা নেই, আমি সেটা দূর করে দিচ্ছি। এই কথা বলি সে ইউসিকে কাছে টেনে নিয়ে আবেগ ভরা চুমু খেতে শুরু করে। দুজনেই রোমান্টিক মুহূর্তে ডুবে যায়, কিন্তু হঠাৎই জানা যায় এগুলো সবই ইউসির কল্পনা। সে দিবাস্বপ্ন দেখছিল এবং স্বপ্নের মধ্যেই লজ্জায় হাসছিল। ঠিক তখনই অনেকগুলো বিলাসবহুল গাড়ি স্কুলে এসে থামে। ড্রাইভার বলে, মিস আপনার স্কুল এসে গেছে। ইউসি চমকে ঘুম ভেঙে বলে, আমি তো এখনই স্কুলেই পৌঁছেছি, আর এর মধ্যেই তাকে চুমু খাওয়ার স্বপ্ন দেখে ফেললাম। কি লজ্জার ব্যাপার। গাড়ি থেকে নেমে সে মনে মনে বলে, 10 বছর আগে সি পরিবার আমার বাবার প্রাণ বাঁচিয়েছিল। সে ঋণের বদলে তারা এখন আমার বিয়ে মিস্টার সিয়ং এর সঙ্গে দিতে চায়, কিন্তু আমি যাকে বিয়ে করি না কেন তাকে কখনই বিয়ে করব না। তাই এই স্কুলে ভর্তি হয়েছি শুধু এই বাগদান ভাঙার জন্য। এরপর গল্প কয়েক বছর আগের একটি দৃশ্যে ফিরে যায়। ছোট্ট ইউসি দৌড়ে এসে সিয়াংকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। সিয়াং তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমি ফিরে এসে তোমাকেই বিয়ে করব। ইউসি কাঁদতে কাঁদতে বলে, তুমি যদি চলে যাও তাহলে আমি আর কখনো তোমার সঙ্গে কথা বলবো না। সিয়াং তার হাতে একটি ছাতা দিয়ে গাড়িতে উঠে চলে যায়। ইউসি কান্না করতে করতে তার পেছনে দৌড়ায়, কিন্তু সিয়াং তাকে ফিরে যেতে ইশারা করে। সে ঘটনার পর থেকে ইউসি তার উপর ভীষণ রাগ করে আছে। বর্তমানে স্কুলে ছাত্ররা ফিসফিস করে বলতে থাকে, আরে আজ স্কুলে এমন কে এসেছে যার সঙ্গে 8-8 জন দেহরক্ষী এসেছে। আরেকজন বলে, নিশ্চয়ই শহরের সবচেয়ে ধনী 3 পরিবারের কোনো এক পরিবারের রাজকন্যা। প্রথমজন হেসে বলে, রাজকন্যা নয়, মনে হয় মিস্টার সিয়াং এর সাহায্য চাইতে এসেছে। ঠিক তখনই হঠাৎ একটা বল এসে তার গায়ে লাগে। সে চিৎকার করে বলে, কে মারলো? আর তখনই স্টাইলিশ এন্ট্রি হয় মিস্টার সিয়াং এর। তার সঙ্গে ছিল তার 2 ঘনিষ্ঠ বন্ধু জি এবং শ্যান। এই 3 জনই ধনী ও প্রভাবশালী পরিবারের ছেলে, আর তাদের গ্যাংকে পুরো স্কুলই ভয় পায়। কোরিয়ান ড্রামায় যেমন ফেমাস 4 বয়েজ দেখা যায়, ঠিক তেমনই এরা স্কুলে ফেমাস 3 বয়েজ। তবে একমাত্র ইউসি তাদের কাউকে ভয় পায় না। সেই বলটা ছুঁড়ে মেরেছিল। সিয়াং হেসে বলে, তুমি এখনো ছোটবেলার মতোই দুষ্টু আছো। জি মজা করে বলে, এ কি তোমার হবু স্ত্রী? 5 বছর আগে তো সে তোমাকে প্রত্যাখ্যান করেছিল, এখন আবার কেন তোমার কাছে এসেছে? সিয়াং আত্মবিশ্বাসের সঙ্গে বলে, শুধু প্রত্যাখ্যান ছিল না, সে শুধু কিছুদিনের জন্য আমার উপর রাগ করেছিল। দাদু বলেছেন ও নিজের ইচ্ছায় আমার কাছে এসেছে। শ্যান হেসে বলে, তোমার রুমে যে ছবিটা দেখেছিলাম সেখানে তো একদম ছোট্ট বাচ্চা লাগছিল, কিন্তু সামনে থেকে তো অসাধারণ সুন্দর। শ্যানের কথা শুনে সিয়াং কড়া চোখে তাকায়। সঙ্গে সঙ্গে শ্যান চুপ হয়ে যায়। এরপর সিয়াং সে ছেলেটার কলার চেপে ধরে বলে, এইমাত্র আমার হবু স্ত্রীকে নিয়ে কি বলছিলে? ছেলেটা ভয় পেয়ে বলে, আমি কিছু বলিনি, ও বলেছিল। অন্য ছেলেটা তাড়াতাড়ি হাঁটু গেড়ে বলে, ভাই আমি তো শুধু মজা করেছিলাম, জানতাম না উনি আপনার হবু স্ত্রী। সিয়াং হাত ঝেড়ে জিকে বলে, এই দুজনকে ভালো করে শিক্ষা দাও। জি আর শ্যান তাদের টেনে নিয়ে যায়। এরপর সিয়াং মুখে সিগারেট নিয়ে ইউসির কাছে এগিয়ে আসে। সে জিজ্ঞাসা করে, খাবে? ইউসি মাথা নেড়ে বলে, না আমি ধূমপান করি না। সিয়াং বলে, তাহলে অত্যন্ত এটা জ্বালিয়ে দাও। ইউসি তার পকেট থেকে লাইটার বের করে সিগারেটে আগুন ধরিয়ে দেয়, কিন্তু সিগারেটটা তার মুখে না দিয়ে ইউসি সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয়। মিস্টার সিয়াং তার একেবারে কাছে এসে কানে কানে বলে, আমার সঙ্গে এভাবে পাঙ্গা নেওয়া সাহস দেখানোর মতো তুমি প্রথম মেয়ে। ইউসি তাকে সরিয়ে দিয়ে জবাব দেয়, আর তুমিও প্রথম ছেলে যে আমার সামনে দাঁড়িয়ে ধূমপান করার সাহস দেখিয়েছ। এরপর ইউসি চলে যেতে চাইলে সিয়াং নিজের স্কুলে ব্যাজ খুলে তার হাতে দেয়। ইউসি অবাক হয়ে বলে, এটা আমাকে কেন দিচ্ছ? আমি তো এই অ্যারেঞ্জ ম্যারেজ মেনে নেইনি, তাই তোমার ভালোবাসার কোনো স্মৃতিচিহ্ন রাখবো না। সিয়াং হেসে বলে, এটা ভালোবাসার উপহার নয়। তুমি যদি এই ব্যাজটা তোমার ব্যাগে লাগিয়ে রাখো তাহলে পুরো স্কুলে কেউ তোমার সঙ্গে ঝামেলা করার সাহস পাবে না। এই কথা বলেই সে চলে যায়। এরপর শিক্ষক ইউসিকে ক্লাসে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ হচ্ছে আমাদের নতুন ট্রান্সফার স্টুডেন্ট। ইউসি নিজের সিটে বসেই মনে মনে ভাবে, আমার কি কারো সুরক্ষার দরকার? কখনোই না। তার পাশে বসা ইয়াও খুশি হয়ে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ স্কুল বদলে এখানে এলে কেন? ক্লাসের বাইরে
বাইরে দাঁড়িয়ে থাকা সিংহরের দিকে তাকিয়ে ইউসি বলে, কারো সঙ্গে পুরনো হিসাব মেটাতে এসেছি। ইয়াও অবাক হয়ে জিজ্ঞাসা করে, মিস্টার সিওয়াং? ইউসি মাথা নেড়ে হ্যাঁ বলে। সামনের বেঞ্চে বসা হাউ মনে মনে ভাবে, মনে হচ্ছে ইউসি আর মিস্টার সিয়াং এর মধ্যে কিছু একটা আছে। ব্যাপারটা তো বেশ মজার। এদিকে সিয়াং তার দুই বন্ধুকে নিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল। জি হেসে বলে, ব্রো, তোমার ছোট্ট ওয়াইফের জন্য এত চিন্তা যে নিজের ক্লাসই বাদ দিয়ে ওকে দেখতে চলে এসেছো, কিন্তু ওর তো তোমাকে দরকারই নেই। সিয়াং শান্তভাবে বলে, তুমি বরং ওর বান্ধবীর ইয়াওর দিকে নজর রাখো। দিন দিন ও ছেলেদের থেকেও বেশি স্মার্ট হয়ে যাচ্ছে। আমার প্রিয়জন ওর পাশে বসে আছে, ভালো লাগছে না। শ্যান মুস্কি হেসে বলে, ওহ, তোমার প্রিয়জন? সিয়াং গম্ভীরভাবে বলে, হ্যাঁ, আমার হবু স্ত্রী আর আমার প্রিয়জন দুটোই তো একই কথা। ঠিক তখনই একজন শিক্ষক এসে বকাবকি করে বলেন, এটা স্কুল, কোনো গ্যাংস্টারের আড্ডা নয়। ক্লাসের সময় বাইরে দাঁড়িয়ে কি করছো? এখনই গিয়ে শাস্তি হিসেবে 1000 শব্দ লিখে আনো। ক্লাস শেষ হওয়ার পর ইউসি বের হতে গেলে হাউ তার পথ আটকে দাঁড়ায়। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমাদের হাউ পরিবারও শহরের সবচেয়ে ধনী 3 পরিবারের একটি। ইউসি নির্বিকার ভাবে বলে, তাতে আমার কি? হাউ হেসে বলে, আমি শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। চারপাশের ছেলেরা ফিসফিস করে বলতে থাকে হাউ ইউসির প্রতি আগ্রহ দেখাচ্ছে। ও কি জানে না ইউসি মিস্টার সিয়াং এর হবু স্ত্রী? এদিকে সিয়াং নিজের ফোনে ইউসির ছবি দেখছিল। এখন তো তোমার হবু স্ত্রী সামনেই আছে, তাহলে এখনো ছবি দেখছো কেন? সিয়াং মুস্কি হেসে বলে, আরে হবু স্ত্রীকে যতই দেখি মন ভরে না। শ্যান অবাক হয়ে বলে, এই তো একটু আগেও ওর ক্লাসের সামনে দাঁড়িয়েছিলাম। সিয়াং ঘড়ির দিকে তাকিয়ে বলে, 1 ঘন্টা 6 মিনিট 35 সেকেন্ড হয়ে গেছে। এতক্ষণ ধরে ওকে দেখিনি, কে জানে এখন কি করছে। জি হেসে বলে, ব্রো, তুমিও তো দাদুর কাছে গিয়েছিলে। তোমরা দুজনই একে অপরের স্কুলে ট্রান্সফার নিতে চেয়েছিলে। সিয়াং গর্ব করে বলে, দেখেছো, আমার হবু স্ত্রী আমার জন্য এই স্কুলে এসেছে। চলো গিয়ে দেখি সে কি করছে। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে, কেউ আমাকে বিরক্ত করছে। মেসেজ পড়েই সিয়াং এর মুখ গম্ভীর হয়ে যায়। মনে হচ্ছে কারণ নিজের প্রাণের আর কোনো মূল্য নেই। এদিকে হাউ ইউসির হাত ধরে বলে, আমার গার্লফ্রেন্ড হও, আমি তোমাকে মিস্টার সিয়াং এর হাত থেকে রক্ষা করব। ইউসি সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ঠিক তখনই রাগে ফুঁসতে ফুঁসতে সেখানে হাজির হয় সিয়াং। সে ইউসিকে নিজের পেছনে সরিয়ে দিয়ে বলে, আমার জীবনসঙ্গীর গায়ে হাত দিয়েছ, এবার তোমার হাতই ভেঙে দিব। তারপর হাউয়ের কলার চেপে ধরে বলে, আমার জীবনসঙ্গীর সাথে ঝামেলা করার সাহস হলো কিভাবে? হাউ শান্তভাবে বলে, আমি শুধু ওকে প্রপোজ করেছিলাম, তুমি মাঝখানে আসার কে? সিয়াং আরো রেগে গিয়ে বলে, মরতে এত শখ? হাউ জবাব দেয়, আমিও তোমার মতোই ধনী পরিবারের ছেলে, তাই তুমি আমাকে কিছুই করতে পারবে না। ইউসি চলে যেতে চাইলে সিয়াং তাকে জিজ্ঞাসা করে, ও কি তোমাকে বিরক্ত করেছে? ইউসি মাথা নেড়ে বলে, না। হাউ হেসে বলে, আমি তো ভদ্রভাবে ওকে প্রপোজ করেছিলাম, এটাকে কিভাবে বুলিং বলা যায়? তারপর ইউসির দিকে তাকিয়ে বলে, তোমার প্রতিশ্রুতিটা কিন্তু ভুলে যেও না। এই বলে সে চলে যায়। সবাই চলে গেলে সিয়াং ইউসির কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করে, তুমি কি ওর প্রস্তাবে রাজি হয়েছো? ইউসি বিরক্ত হয়ে বলে, আমাকে ছাড়ো। সিয়াং জিদ করে বলে, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কি ওর প্রস্তাবে রাজি হয়েছো? ইউসি দৃঢ়ভাবে বলে, আমি কিছুই বলিনি, আমি এই স্কুলে পড়াশোনা করতে এসেছি, কাউকে গ্রহণ করতে নয়। কিন্তু সিয়াং তাকে আরো কাছে টেনে নেয়, আমার হাত তো নিজের ইচ্ছে মতোই চলে, কি করব, তোমাকে ছেড়ে দিতে ওরা কিছুতেই রাজি হচ্ছে না। ইউসি তার হাত ছড়িয়ে চলে যেতে চাইলে সিয়াং আবার তাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে, অন্য কোনো ছেলের কাছাকাছি যেও না, কারণ তুমি শুধুই আমার। ইউসি চোখ রাঙিয়ে বলে, বেশি বাড়াবাড়ি করো না, আমি কাকে বিয়ে করব সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। সিয়াং মুস্কি হেসে জিজ্ঞাসা করে, আমাকে ছাড়া আর কাকে বিয়ে করবে? ইউসি জবাব দেয়, আমি কাকে বিয়ে করব সেটা আমার ব্যাপার। সিয়াং মনে মনে ভাবে, মেয়েটা এতটাই মিষ্টি যে এখনই একটা চুমু খেতে ইচ্ছে করছে। অনেকদিন হয়ে গেল আমার ছোট্ট পরীকে চুমু খাইনি। এরপর গল্প আবার অতীতে ফিরে যায়। ইউসি এসে জিজ্ঞাসা করে, তুমি কি দেখছো? সিয়াং তাড়াতাড়ি জিনিসটা লুকিয়ে ফেলে। ইউসি সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে হঠাৎ তার উপরে পড়ে যায়, আর দুজনার ঠোঁট দুর্ঘটনাবশত ছুঁয়ে যায়। দুজনে ভীষণ লজ্জা পেয়ে যায়। ইউসি তাড়াতাড়ি বলে, সিনিয়র, আমাকে ছাড়ুন, বিরতি শেষ হয়ে যাচ্ছে, আপনাকেও নিজের ক্লাসে যেতে হবে। কিন্তু সিয়াং তাকে ছাড়ে না। তোমার প্রিয় সিনিয়র তো বিশেষভাবে তোমাকে বাঁচাতে এসেছে, তার কোনো পুরস্কার পাবে না? সিয়াং হেসে আবার বলে, চলো এবার তোমার সিনিয়রকে একটা চুমু দিতে দাও। সে ঠিক চুমু খেতে যাবে এমন সময় একজন শিক্ষক এসে চিৎকার করে ওঠেন, এখানে কি হচ্ছে? ইউসি সঙ্গে সঙ্গে বলে, স্যার, উনি জোর করে আমাকে চুমু খেতে চাইছিলেন। সবাই অবাক হয়ে যায়, মিস্টার জিয়াং জোর করে চুমু খেতে গেছে? শিক্ষক রেগে বলেন, তোমার এই গুন্ডামি এখানে চলবে না। সিয়াং আস্তে করে ইউসিকে বলে, তুমি তো বেশ চালাক, এটা আমি মনে রাখবো। শিক্ষক আরো রেগে যান, আমার সামনেই মেয়েটাকে হুমকি দিচ্ছ? এখনই আমার সঙ্গে প্রিন্সিপালের অফিসে চলো। যেতে যেতে সিয়াং ইউসিকে বলে, আবার দেখা হবে আমার জীবন সঙ্গী।
প্রিন্সিপালের অফিসে শিক্ষক অভিযোগ করেন এই বখাটে ধনী ছেলেটাকে দেখুন। প্রিন্সিপাল বিস্মিত হয়ে বলেন তোমার ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। পরের দৃশ্যে জি বলে ব্রো 1000 শব্দের ক্ষমাপত্র এত তাড়াতাড়ি লিখে ফেললে? সিয়াং হেসে বলে ক্ষমা কি লিখে চাওয়া হয়, মুখে বলতে হয়। এরপর তারা তিনজন মিউজিক ক্লাসে যেতে চাইলে দরজার বাইরে একটি নোটিশ দেখে থেমে যায়। শিক্ষক বলেন আমি জানতাম তোমরা তিনজন আবার আসবে, কিন্তু এবার আমার ক্লাসের কোনো মেয়েকে বিরক্ত করতে দেব না। পরের দৃশ্যে সিয়াং শুটিং রেঞ্জে রাগ ঝাড়তে ঝাড়তে গুলি ছুটছে। প্রতিটি গুলি একদম লক্ষ্য ভেদ করছে। চারপাশের মেয়েরা মুগ্ধ হয়ে বলে মিস্টার সিয়াং হঠাৎ এখানে কেন? মনে হয় ইউসিকে দেখতেই এসেছে। ইউসি দূর থেকে সব দেখছিল। জি আর সেন মজা করে বলে ব্রো তোমার পরিও এসেছে, আর কতক্ষণ নিজের দক্ষতা দেখাবে? সেন আবার বলে বেচারা, টানা 3 দিন ধরে মেয়েটি তোমাকে একেবারেই পাত্তা দেয়নি। সিয়াং একের পর এক গুলি ছুটতেই থাকে, আর প্রতিটি গুলি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে। মেয়েরা মুগ্ধ হয়ে বলে সে শুধু সুদর্শনই নয়, অসম্ভব কুলো। ঠিক তখনই হাও সিং এর দিকে বন্দুক তাক করে। ইউসি তাদের থামাতে এগিয়ে আসে, কিন্তু হাও লক্ষ্যভেদ করে হেসে বলে ওহ ভুল করে হয়ে গেল, ভয় পেয়ে গেছো নাকি? হাওয়ের নিখুঁত শট দেখে সিয়াং নিজের দক্ষতা দেখানোর সিদ্ধান্ত নেয়। সে টাই খুলে নিজের চোখে বেঁধে ফেলে, তারপর চোখ বাঁধা অবস্থায় একের পর এক গুলি ছুড়ে সবগুলো লক্ষ্য নিখুঁতভাবে ভেদ করে। কোনো কথা না বলেই সে হাউকে বুঝিয়ে দেয় কে আসল চ্যাম্পিয়ন। এরপর সে ইউসির কাছে গিয়ে বলে আমার পরিও কি শুটিং শিখতে চায়? তাহলে তোমার সিনিয়রই শিখাবে। ইউসি চলে যেতে চাইলে সে আবার তার পথ আটকে দাঁড়ায়। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ইউসি বিরক্ত হয়ে বলে 3 দিন আগে জোর করে চুমু খেতে চেয়েছিলে, এবার আবার কি চায়? সিয়াং হেসে তার গালটা আলতো করে ধরে ধীরে ধীরে তার ঠোঁটের দিকে ঝুঁকে আসে। শ্যান দূর থেকে বলে ব্রোকে আর দেখা যাচ্ছে না। সিয়াং এতটাই কাছে চলে আসে যে আশেপাশের সবাই অস্বস্তিতে পড়ে যায়। ঠিক তখনই পিটি শিক্ষক এসে বলেন আর 5 মিনিট পর অ্যাসেম্বলি শুরু হবে, সবাই দ্রুত লাইনে দাঁড়াও। সবাই দৌড়ে লাইনে গিয়ে দাঁড়ায়। সিয়াং ইচ্ছে করে ইউসির ঠিক পাশেই গিয়ে দাঁড়ায়। জাতীয় স্যালুট দেওয়ার সময় সে ইউসির পাশেই স্যালুট করে। পিটি শিক্ষক ক্লাস শুরু করতে গেলে সহপাঠীরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করে। শুনেছো পিটি টিচার নাকি মিস্টার সিয়াং এর ফুফু, তাই স্কুল কর্তৃপক্ষ বিশেষভাবে তাকে এখানে নিয়ে এসেছে। ইউসি মনে মনে ভাবে সি পরিবারের লোকেরা শুধু দেশের সর্বোচ্চ রাজনৈতিক পদেই নেই, তাদের অনেকেই সেনাবাহিনীতেও উচ্চ পদে আছে। কিন্তু সিয়াং 5 বছরের জন্য কোথায় চলে গিয়েছিল, আর এখন আবার সবাই আমাদের বিয়ের কথাই বলছে। ঠিক তখনই সিয়াং ইউসির আঙ্গুল আলতো করে ধরে বলে ইউসি তোমার মনোযোগ কোথায়? তুমি কি আমার কথাই ভাবছিলে? ম্যাডাম তোমাকে ডাকছেন। শিক্ষিকা মুস্কি এসে বলেন মনে হচ্ছে তোমাদের দুজনের বেশ ভালোই সম্পর্ক। ইউসি তাড়াতাড়ি বলে না না এমন কিছু নয়। শিক্ষিকা বলেন আচ্ছা তাহলে তোমরা দুজন সামনে এসে দাঁড়াও, সবাই জানুক তোমাদের সম্পর্কটা ঠিক কেমন। ইউসি দ্রুত নিজের হাত ছাড়িয়ে নেয়, কিন্তু সিয়াং নিশ্চিন্তে সামনে গিয়ে দাঁড়ায়। ইউসি মনে মনে বিড়বিড় করে কি যে ভাব, ঠিকমতো জামার বোতামও লাগাতে পারে না। স্কুলে আসে যেন কোনো গ্যাংস্টার। শিক্ষিকা দুজনকে সামনে ডেকে বলেন এবার বলো তোমাদের সম্পর্ক কি? ইউসি মনে মনে ভাবে এটা কি স্কুল নাকি জেরা করার জায়গা? সবাই শুধু আমার দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। শিক্ষিকা তারা দিয়ে বলেন দ্রুত বলো, সময় নেই। ইউসি উত্তর দেয় আমি ওকে খুব বেশি চিনি না, আমাদের মধ্যে শুধু সিনিয়র জুনিয়রের সম্পর্ক। এই কথা শুনে সিয়াং তার দিকে গভীরভাবে তাকায়। শিক্ষিকা এবার সিয়াংকে বলেন এবার তুমি বলো। সিয়াং দুষ্টুমি করে বলে হ্যাঁ আমরা এমন সিনিয়র জুনিয়র যারা একে অপরকে চুমুও খায়। তার কথা শুনে পুরো মাঠে হাসির রোল পড়ে যায়। ইউসি সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে বলে এই গ্যাংস্টারটা কোনোদিনও শুধরাবে না। শিক্ষক গম্ভীর হয়ে বলেন ক্লাসের সময় রোমান্স করার শাস্তি হিসেবে তোমাদের দুজনকে 30টা সিট আপ করতে হবে। এরপর তিনি ইউসির দিকে তাকিয়ে বলেন ইউসি স্কার্ট পরে আছে, তাই ও ঠিকমতো সিট আপ করতে পারবে না, তার বদলে সিয়াংকেই ওর অংশটাও করতে হবে। ইউসি শুধু তোমার পা ধরে রাখবে। ইউসি মনে মনে ভাবে মানে 1 মিনিটে 60টা সিট আপ, আজ তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। অন্যদিকে সিয়াং মনে মনে ভাবে ফুফুকে আমাকে শাস্তি দিতে এখানে এসেছেন। শিক্ষিকা আবার বলেন 1 মিনিটে 60টা সিট আপ শেষ না করতে পারলে যতক্ষণ না পারবে ততক্ষণ করতে হবে। সিয়াং মনে মনে হেসে বলে হ্যাঁ উনি তো আমার ফুফু, ইচ্ছে করেই এমন করেছেন যাতে আমি ইউসির সঙ্গে আরো বেশি সময় কাটাতে পারি। সে ইউসির হাত ধরে বলে চলো জুনিয়র আমার উপর বসো, তবেই তো সিট আপ করতে পারবো। ইউসি বিরক্ত হয়ে পাশে বসে শুধু তার পা চেপে ধরে। সিয়াং বলে এত জোরে ধরে রেখেছো, এভাবে আমি কিভাবে করব? ইউসি জবাব দেয় ধরেও রেখেছি, আবার তোমার কত অভিযোগ। সিয়াং সিট আপ শুরু করে। ইউসির এত কাছে এসে সে মনে মনে ভাবে এটা শাস্তি নাকি পুরস্কার,
কিছুই বুঝতে পারছে না। ইউসি বলে যদি না পারো তাহলে বাদ দাও। সিয়াং সঙ্গে সঙ্গে বলে কে বলেছে আমি পারবো না। মনে মনে সে ভাবে একদিন তোমাকে দেখাবো আমি আসলে কি কি করতে পারি। ইউসি লক্ষ্য করে সে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? কিন্তু ইউসি এত কাছে থাকায় সিয়াং অস্বস্তিতে পড়ে যায়। এখন কি করি? ওর সামনে তো নিজের অস্বস্তিটাও ঠিক করতে পারছি না। তারপর অপ্রস্তুত হয়ে বলে মনে হয় আমি আর পারবো না। ইউসি অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন? পেশিতে টান ধরেছে নাকি? সিয়াং লজ্জা পেয়ে বলে তুমি কি বলছো? ইউসি সরলভাবে বলে নিজেকেই তো দেখো, তোমার প্যান্টটা এত টান টান লাগছে কেন? সিয়াং তাড়াতাড়ি ব্লেজার দিয়ে নিজেকে ঢেকে ফেলে। ইউসি লজ্জায় বলে একদম অসভ্য। এই বলে সে চলে যেতে চাইলে সিয়াং আবার তার হাত ধরে ফেলে। প্লিজ আমাকে একটু সাহায্য করো। সে ইউসির কাছে ঝুঁকে আবার চুমু খেতে যায়, কিন্তু ইউসি তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। তুমি একদম অসভ্য। সে আবার চলে যেতে চাইলে সিয়াং তাকে টেনে কাছে আনে, কিন্তু টানাটানির মধ্যে ভুল করে ইউসির শার্টের কয়েকটি বোতাম খুলে যায়। ইউসি তাড়াতাড়ি নিজের জামা ঠিক করে রাগে বলে তোমার লজ্জা বলে কিছু নেই, কোথায় তাকিয়েছিলে? সিয়াং অপ্রস্তুত হয়ে বলে কি করব, নিজেকে সামলাতে পারিনি। ইউসি রাগ করে বলে তুমি এখনো আমাকে চুমু খেতে চাও, সেটাও আমার অনুমতি ছাড়া? সিয়াং মুচকি হেসে বলে কিন্তু তুমি তো কখনো স্পষ্ট করে নাও বলনি। তারপর সে ইউসির হাত ধরে বলে তুমিও আমাকে পছন্দ করো তাই না? তোমার চোখ কখনো মিথ্যা বলতে পারে না। যদি আমার প্রতি তোমার কোনো অনুভূতি না থাকতো তাহলে তুমি এই স্কুলে ট্রান্সফার নিতে না। সে আবার ধীরে ধীরে ইউসির কাছে এগিয়ে এসে বলে 5 বছর আগে তো আমরা একে অপরকে কথা দিয়েছিলাম। সে চুমু খেতে এগোতে ইউসি তাকে জোরে ঠেলে সরিয়ে দেয়। আমি কখন হ্যাঁ বলেছিলাম? আমি তো বলেছিলাম তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি আর কখনো তোমার সঙ্গে কথা বলবো না। ইউসি কাঁদতে কাঁদতে বলে তুমি জানো না তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি কতটা কষ্ট পেয়েছিলাম। সিয়াং তার হাত ধরে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে কেন, তোমার কি হয়েছিল? এরপর গল্প আবার অতীতে ফিরে যায়। সিয়াং এর পেছনে দৌড়াতে দৌড়াতে ইউসি অনেক দূরে চলে গিয়েছিল, কিন্তু সেখানে কয়েকজন গুন্ডা তাকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে ইউসি হঠাৎ সিয়াং এর পা ছেড়ে দেয়। দেখছি সিট আপ ঠিকমতো করতে পারছো। সিয়াং সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে সিট আপ করতে শুরু করে। ইউসি অবাক হয়ে ভাবে এ তো আমার সাহায্য ছাড়াই করতে পারো, তাহলে শুধু আমাকে কাছে রাখার জন্যই পা ধরিয়ে রেখেছিলে? এই ভেবে সে রাগ করে তাকে হালকা একটা ঘুষি মারে। এদিকে শ্যান হেসে বলে বুড়ো তো বেশ মজা, আমরা সবাই এখানে ট্রেনিং করছি আর সে ভবিষ্যৎ ভাবির সঙ্গে সময় কাটাচ্ছে। জি হেসে বলে ইস আমাদেরও যদি এমন শাস্তি মিলতো। ঠিক তখনই শিক্ষিকা বলে ওঠেন ট্রেনিং এর সময় গল্প করছো, এখনই 50টা পুশ আপ দাও। দুজনেই হতবাক হয়ে যায়। 50টা? শিক্ষিকা আবার বলেন ইউসির 2 বান্ধবী আর তিয়ান তোমরা গিয়ে ওদের সাহায্য করো। বাকি সহপাঠীরা ফিসফিস করে বলতে থাকে কেন যেন মনে হচ্ছে ম্যাডাম ইচ্ছে করেই ওদের জুটি বানিয়ে দিচ্ছেন। তিয়ানজিকে জিজ্ঞাসা করে এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল? যে হাসতে হাসতে বলে আমি জানতাম শেষ পর্যন্ত তুমি আমাকে সাহায্য করবে। তিয়ান বলে আচ্ছা এখন চুপচাপ পুশ আপ করো। জি পুশ আপ দিচ্ছিল আর ইয়াও তার হয়ে গুনছিল। হঠাৎ জি নিজের চশমা খুলে ইয়াওর হাতে দিয়ে বলে আমার মা তোমাকে খুব মিস করেছেন, আগামী শুক্রবার একসঙ্গে আমাদের বাসায় যাবে। ঠিক তখনই সিয়াং আর ইউসি সেখানে এসে পৌঁছায়। তারাও শাস্তি পেয়েছে। সিয়াং হেসে বলে আমাদের মতো ছেলেদের জন্য ওসব শাস্তি নয়, পুরস্কার। এদিকে শ্যান পুশ আপ দিতে গিয়ে ধপ করে পড়ে যায়। সিয়াং মনে মনে ভাবে এরা কি আমার ফুফুকে ঘুষ দিয়েছে নাকি? উনিও দেখি এদের প্রেম জমাতে সাহায্য করছেন। কিছুক্ষণ পর শিক্ষিকা বলেন আচ্ছা এবার সিট আপ শেষ, এখন ট্রেনিং শুরু করো। তারপর সিয়াং বলেন তুমি নিজেই ইউসিকে শুটিং শেখাও। ইউসি মুখ বাঁকিয়ে তার দিকে এগিয়ে যায়। শিক্ষিকা মনে মনে ভাবেন এতক্ষণ একসঙ্গে থেকেও দুজনের কিছুই হলো না, এই ছেলেটা এতটাই অপদার্থ নাকি? তাই তো দাদু আমাকে পাঠিয়েছেন যাতে ওর হবু স্ত্রীর মন জয় করতে সাহায্য করতে পারি। ইউসি বন্দুক হাতে নিতে সিয়াং আলতো করে তার কোমরে হাত রাখে আর অন্য হাতে বন্দুক ধরিয়ে দেয়। সে নরম গলায় বলে এভাবে বন্দুক ধরতে হয়, কোমরটা শক্ত রাখো আর পুরো মনোযোগ লক্ষ্যবস্তুতে রাখো। এরপর সে ইউসির কান দুটো ঢেকে দেয়। ইউসি ট্রিগার চাপতেই গুলি একদম নিখুঁতভাবে লক্ষ্যভেদ করে। খুশিতে সে সিয়াংকে জড়িয়ে ধরে লাফাতে থাকে। আমি পেরেছি, আমি এত ভালো শট মারলাম। দুজনই এত কাছাকাছি থাকায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে। ঠিক তখনই সিয়াংয়ের ফোনে দাদুর কল আসে। দাদু বলেন আজ রাতে তোমার হবু স্ত্রীকে নিয়ে ডিনারে চলো, তোমার বাবা মা তো বাড়িতে নেই, শুধু আমি আর তোমার দাদি আছি। সিয়াং ফোন রেখে ইউসিকে বলে দাদু তোমাকে ডিনারে ডাকছেন। ইউসি হাসি মুখে বলে অনেকদিন দাদুর সঙ্গে দেখা হয়নি, অবশ্যই যাব। কিন্তু মনে মনে ভাবে আজই দাদুকে পরিষ্কার করে বলে দেব আমি সিয়াংকে বিয়ে করতে চাই না। সিয়াং দুষ্টু হেসে ফোনে বলে শুনলেন তো দাদু, আপনার ভবিষ্যৎ নাতবউ রাজি হয়ে গেছে। এরপর সে ইউসিকে নিয়ে তাদের বিশাল ভিলায় পৌঁছে যায়।
সব গৃহকর্মী তাদের স্বাগত জানায়। ইউসি দৌড়ে গিয়ে দাদু দাদিকে জড়িয়ে ধরে বলে, আমি আপনাদেরকে খুব মিস করেছি। দাদি তাকে পাশে বসিয়ে পরিবারের ঐতিহ্যবাহী একটি ব্রেসলেট পরিয়ে দেন। দাদু একটি ফাইল এগিয়ে দিয়ে বলেন, এগুলো এই দুষ্ট ছেলেটার সব সম্পত্তির কাগজপত্র। তারপর হেসে বলেন, সহজ করে বললে ও তার সব সম্পত্তি তোমার নামে লিখে দিচ্ছে। ইউসি অবাক হয়ে বলে, এটা তো খুব বেশি হয়ে যাচ্ছে, আমি এসব নিতে পারি না। দাদি হেসে বলেন, আমাদের সি পরিবারের মেয়েরাই আসল বস। ইউসি বলতে চায়, আসলে আমি আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। কিন্তু দাদি তার কথা শেষ হওয়ার আগেই বলেন, এসো আগে তোমাকে সিয়াংয়ের ঘরটা দেখায়। সিয়াং মনে মনে ভাবে, বাঁচা গেল, মনে হয় আবার বাগদান ভাঙারই কথা বলতে যাচ্ছিল। ঘরে গিয়ে দাদি সিয়াংয়ের ছোটবেলার অনেক ছবি দেখান। তিনি বলেন, 5 বছর আগে ওর বাবা ওকে জোর করে নিয়ে গিয়েছিলেন যাতে পরিবারের উত্তরাধিকারী হিসেবে বিশেষ প্রশিক্ষণ দিতে পারেন। তোমার সঙ্গে দ্রুত দেখা করতে পারবে বলেও ও খুব অল্প সময় সেই কঠিন প্রশিক্ষণ শেষ করার চেষ্টা করেছিল। দিনরাত শুধু প্রশিক্ষণ নিত, অনেক সময় এত বেশি পরিশ্রম করতে যে অসুস্থ হয়ে পড়তো। পরে সে ক্যাপ্টেনও হয়েছিল, এমনকি একবার গুরুতর আহত হওয়ার পরও তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। ইউসি বিস্ময়ে বলে, সে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, অথচ আমি তো ওকে দেখতেই পাইনি। দাদি দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমাদের সি পরিবারের নিয়ম অনুযায়ী উত্তরাধিকারকে 18 বছর হওয়ার আগেই বিশেষ প্রশিক্ষণে যেতে হয়, আর 25 বছর হওয়ার আগেই তাকে ফিরে আসতে হয়। তবুও শুধু তোমার জন্য সে ফিরে এসেছে। তোমাদের মধ্যে ঠিক কি হয়েছে আমি জানি না, কিন্তু একটা কথা নিশ্চিত, সে তোমাকে খুব ভালোবাসে। সে যদি কখনো কোনো ভুল করে থাকে বা তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে শাস্তি দিও, কিন্তু কখনোই তাকে ছেড়ে যেও না। দাদির কথা শুনে ইউসির চোখে পানি চলে আসে। সে মাথা নেড়ে সম্মতি জানায়, মনে মনে বলে, তাহলে এই গ্যাংস্টারটা এতদিন ধরে শুধু আমার সঙ্গে থাকার জন্যই এত কিছু করেছে। দুজন ঘর থেকে বের হতেই সিয়াং জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? সে ইউসির হাত ধরে একটি নির্জনে নিয়ে যায়। দাদি তোমাকে কি বলেছেন? ইউসি বলে, বিশেষ কিছু না, তবে একটা কথা পরিষ্কার করে বলছি, আমি তোমার সম্পত্তি নিতে পারবো না। সিয়াং মুস্কি হেসে বলে, কিন্তু একটু আগেই তো আমার হাত ধরেছিলে। ইউসি উত্তর দেয়, বিয়ের আগে আমি তোমার কাছ থেকে কিছুই নিতে চাই না। সিয়াং দুষ্টুমি করে বলে, তোমার ছোট্ট মুখ থেকে এমন একটা কথা কি বের হতে পারে না যেটা শুনে আমার ভালো লাগবে? ইউসি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি শুনতে চাও? সে আলতো করে ইউসির হাত ধরে বলে, এইভাবে আমার হাত ধরে শুধু একবার বলো, আমি তোমাকে পছন্দ করি। ইউসি সঙ্গে সঙ্গে বলে, আমি তো তোমাকে পছন্দই করি না। ঠিক তখনই কেউ এদিকে আসছিল। ইউসি তাড়াতাড়ি হাত ছাড়তে যায়, কিন্তু তার ব্রেসলেট সিয়াংয়ের জামায় আটকে যায়। ইউসি অস্থির হয়ে বলে, এখন কি হবে? কেউ দেখে ফেলবে। সিয়াং হেসে বলে, আমার কিন্তু একটা দুষ্টু বুদ্ধি এসেছে। এদিকে গৃহকর্মীরাও এগিয়ে আসছিল। ইউসি তাড়াহুড়ো করে ব্রেসলেটটা খুলতে গিয়ে বলে, তোমার কাছে কোনো কাঁচি আছে? সিয়াং মজা করে বলে, তুমি তো একেবারে নিষ্ঠুর। ইউসি অনুরোধ করে, আচ্ছা আমাকে একটু সাহায্য করো না। সিয়াং বলে, নিজেই খোলো। ইউসি বলে, ঠিক আছে বলো, সাহায্য করলে কি চাই? সিয়াং হাসি মুখে বলে, আমাকে ভাইয়া বলে ডাকো। এদিকে অতীতের স্মৃতি দেখানো হয়। একদিন সিয়াং একটি ছোট্ট কুকুরছানা নিয়ে আসে। ইউসি খুশি হয়ে কুকুরটাকে আদর করতে গেলে সিয়াং বলে, আগে আমাকে ভাইয়া বলো। কিন্তু ইউসি ইচ্ছে করেই তাকে ছোট্ট ছেলে বলে খেপাতে থাকে। সিয়াং বলে, দেখো একদিন তুমি নিজে আমাকে ভাইয়া বলে ডাকবে। শেষ পর্যন্ত ইউসি হেসে বলে, ঠিক আছে ভাইয়া। কিন্তু সিয়াং আর নিজেকে সামলাতে পারে না। সে হঠাৎ ইউসিকে চুমু খেয়ে ফেলে। ইউসি হতভম্ব হয়ে তাকে সরিয়ে দিয়ে বলে, তোমার মাথা খারাপ নাকি? তোমার পরিবারের সবাই তো এখানেই আছে। সিয়াং হেসে বলে, তুমি তো চুমু খেতে গিয়ে ঠিকমতো শ্বাসই নিতে পারো না, মনে হচ্ছে তোমাকে চুমু খাওয়া শেখাতে হবে। এই বলে সে আবারও ইউসিকে চুমু খেতে শুরু করে। এবার ইউসিও ধীরে ধীরে তার চুমুর জবাব দেয়। পরে ওয়াশরুমে গিয়ে ইউসি আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবে, আমি ওকে থামাতে পারলাম না কেন? উল্টো আমার তো খুব ভালোই লাগছিল। ঠিক তখন বাইরে থেকে সিয়াং ডাক দেয়, তাড়াতাড়ি বের হও, খাওয়ার সময় হয়ে গেছে। ইউসি বাইরে বের হতেই সে আবার পথ আটকে দাঁড়ায়। সিয়াং মুচকে হেসে বলে, আবার একটা চুমু দেব? ইউসি লজ্জা আর রাগ মিশিয়ে বলে, আর না, এত চুমু খেয়েছো যে আমার ঠোঁট ফুলে গেছে, যদি তোমার দাদু দাদি দেখে ফেলেন। সিয়াং হেসে বলে, ঠিক আছে, আজ থেকে আমার জুনিয়রের কথাই শুনবো। সে আলতো করে ইউসির গাল টিপে বলে, এখন থেকে প্রতিদিন তোমাকে স্কুল থেকে নিয়ে আসবো। ইউসি বলে, আমি তো সেটা বলিনি। কিন্তু সিয়াং তার কথা না শুনেই তাকে নিয়ে ডাইনিং টেবিলে চলে যায়। খাওয়ার সময় দাদু বলেন, আরো একটু খাও, আর সুযোগ পেলে সিয়াংকে নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে এসো। দাদু বলেন, স্কুলে কেউ যদি তোমাকে কষ্ট দেয় আমাকে জানাবে, আমি নিজেই তার শাস্তির ব্যবস্থা করব। সিয়াং ইউসির পছন্দের খাবার এগিয়ে দিয়ে বলে, এটা তোমার প্রিয়। ইউসি মুস্কি হেসে বলে, ধন্যবাদ সিনিয়র। সিয়াংও হেসে উত্তর দেয়, স্বাগতম জুনিয়র। ইউসি খেতে শুরু করতেই সিয়াং লুকিয়ে টেবিলের নিচ দিয়ে তার কোমরে আলতো করে হাত রাখে। ইউসি রাগে চোখে তার দিকে তাকায়। সিয়াং ফিসফিস করে বলে, অবশেষে তুমি আমার দিকে তাকালে। দাদু দেখে বকতে শুরু করেন, দুষ্টু ছেলে কি করছো? দাদিও ধমক দিয়ে বলেন, খাবার টেবিলে এসব কি?
সিয়াং নির্দোষ মুখ করে বলে আমি তো কিছুই করিনি, শুধু ওর ঠোঁটে খাবার লেগেছিল সেটা দেখছিলাম। ইউসি তার হাত ছড়িয়ে দিতে গেলে সিয়ং আরো কাছে সরে আসে। মনে মনে সে ভাবে ওকে দেখলি কেন যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এরপর টেবিলের নিচে সে নিজের পা দিয়ে ইউসির পায়ে আলতো ছোঁয়া দেয়। ইউসি এ ছাড়ার মেয়ে নয়, সেও টেবিলের নিচে সিয়াং এর পায়ে জোরে চিমটি কেটে দেয়। ব্যথায় সিয়ং কেঁপে ওঠে আর ইউসি মুখ চেপে হাসতে থাকে। সিয়ং মুচকি হেসে বলে তুমি তোমার ভবিষ্যৎ স্বামীর সঙ্গে এমন আচরণ করছো। এরপর দুজন হাত ধরে হাঁটতে থাকে। ইউসি হঠাৎ বলে আমি যদি পড়ে যাই। সিয়ং তার হাত আরো শক্ত করে ধরে বলে আমি কখনই তোমাকে পড়তে দিব না। আসলে আমাকে পরীক্ষা করার দরকারও নেই, কারণ আমি তো আগেই তোমার প্রেমে পাগল হয়ে গেছি। এই বলে সে ইউসিকে আলতো করে চুমু খায়। তারপর জিজ্ঞাসা করে আমি যখন তোমাকে চুমু খাই তখন তোমার ভালো লাগে? ইউসি লজ্জা পেয়ে বলে এই অনুভূতিটা এখন ভাষায় বোঝাতে পারছি না। সিয়াং হেসে বলে তাহলে আরেকবার চেষ্টা করে দেখি। এই বলে সে আবার ইউসিকে চুমু খেতে শুরু করে। এবার ইউসিও ধীরে ধীরে তার চুমুর জবাব দেয়। অনেকক্ষণ পরে সিয়ং তাকে ছেড়ে দিলে ইউসি মুস্কি হেসে বলে ধন্যবাদ সিনিয়র, শুভরাত্রি। এই বলে সে চলে যেতে উদ্যত হয়। সিয়ং ডেকে জিজ্ঞাসা করে আমার সঙ্গে তোমার সম্পর্কটা আসলে কি? ইউসি দুষ্টুমি করে বলে আমরা তো শুধু সিনিয়র আর জুনিয়র, শুভরাত্রি সিনিয়র। এই কথা বলি সে দৌড়ে চলে যায়। সিয়াং হেসে মনে মনে বলে দেখছি এত সহজে তুমি হার মানবে না। বাড়িতে ফিরে ইউসির ফোনে আবার সিয়াং এর মেসেজ আসে। ইউসি মনে মনে বলে এই গ্যাংস্টারটা সারাক্ষণ আমার সঙ্গে ফ্লার্ট করেই যাচ্ছে। ভাবতে ভাবতে সে লজ্জায় লাল হয়ে যায়। এদিকে সিয়াং ইউসির বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। ইউসি বাইরে এসে দেখে দরজার সামনে একটি উপহারের বাক্স রাখা। চারদিকে তাকিয়ে বলে কেউ তো নেই, সে কি চলে গেছে? সে বাক্সটি তুলে নিয়ে ঘরে চলে যায়। অন্যদিকে সিয়াং লুকিয়ে দাঁড়িয়ে সব দেখছিল। সে মনে মনে হাসে আর ভাবে নিজের যত্ন নেয়ই না, ঠান্ডায় ঠিকমতো জ্যাকেটও পরে বের হয়নি। তারপর সে ইউসিকে মেসেজ পাঠায় পরের বার যদি শুধু নাইট ড্রেস পরে বাইরে বের হও তাহলে অত্যন্ত একটা লম্বা কোটও পরে নিও। ইউসি বাক্স খুলে দেখে ভেতরে একটি চিরকুট, তাতে লেখা ছিল তোমার কোন সুগন্ধি পছন্দ সেটা জানতাম না, তাই সব ধরনেরই নিয়ে এসেছি। এখন থেকে তোমার কান্না একদম নিষেধ। এই আইম্যাক্সটা চোখে পরে নিও। আর এই নাইট লাইটটা শুধু তোমার জন্য বানিয়েছি, রাতে ভয় পেলে এটা জ্বালিয়ে রেখো। বাক্সের ভেতরে আরো কিছু সুন্দর খেলনাও ছিল। চিরকুটে লেখা যদি কখনো আমার কথা মনে পড়ে তাহলে এগুলোকে জড়িয়ে ধরো। সে রাতে ইউসির আর ঘুম আসছিল না। সে মনে মনে ভাবছিল এই গ্যাংস্টারটা আমাকে এমনভাবে চুমু খেয়েছে যে এখনো তার প্রভাব কাটেনি। আচ্ছা সে কি সত্যি আমাকে ভালোবাসে? সে সিয়াংয়ের ছবি দেখতে থাকে। আমি তো এখানে এসেছিলাম তাকে না বলার জন্য, কারণ ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে না। আমি তো কখনো কোনো ছেলেকে আমার এতটা কাছে আসতে দেইনি, তাহলে তাকে এতবার আমাকে চুমু খেতে দিলাম কেন? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? অন্যদিকে সিয়াং নিজের রুমে বসেছিল। হঠাৎ ইউসি তাকে একটি ছবি পাঠিয়ে মেসেজ করে সিনিয়র আপনার উপহারটা আমার খুব ভালো লেগেছে, শুভরাত্রি। সিয়াং সঙ্গে সঙ্গে উত্তর দেয় শুভরাত্রি। ঠিক তখনই শ্যান পেছন থেকে উকি দিয়ে বলে ওহ ভাবির সঙ্গে চ্যাট চলছে নাকি? ব্রো তুমি তো একেবারে বদলে গেছো। সিয়াং হেসে বলে আমার জীবনসঙ্গীর ব্যক্তিগত গোপনীয়তা দরকার। শ্যান মজা করে বলে তোমার জীবনসঙ্গীর দরকার আছে আর আমার বা জিয়ার নেই। জি হেসে বলে আমাকে এসবের মধ্যে টানিস না, তুই শুধু লিটল প্রিন্সেসকে নিয়ে হিংসা করছিস। শ্যানের দিকে বালিশ ছুঁড়ে মেরে বলে আমি কিন্তু ইয়াওকে বলে দিব ঘুমের মধ্যেও তুই ওর নাম বিড়বিড় করিস। জি হেসে জবাব দেয় তাহলে আমিও তিয়ানকে বলে দিব আমি তো তোর সঙ্গে এক বিছানায় ঘুমিয়েছি। শ্যান হেসে বলে আরে আমাদের মাঝে তো সিয়াংও ঘুমিয়েছিল। সিয়াং বিরক্ত হয়ে বলে তোদের আজেবাজে কথা শেষ হয়েছে? এমন ভাবে বলছিস যেন অন্য কিছু ছিল। শ্যান দীর্ঘশ্বাস ফেলে বলে ধনী পরিবারের ছেলে হওয়াটাও এক যন্ত্রণা। শ্যাং হেসে বলে চাইলে এখনই তোমার বাবাকে ফোন করে তোমার হাত খরচ বন্ধ করে দিতে বলি। শ্যান সঙ্গে সঙ্গে বলে না না ব্রো প্লিজ এমন করো না, বরং আমি তাদের কাছে কৃতজ্ঞ। ওরা যদি আমার সঙ্গে এত কঠোর না হতেন তাহলে হয়তো তিয়ানের সঙ্গে আমার কখনই দেখা হতো না। এই বলে সে তিয়ানের ছবি দেখে মুচকি হাসতে থাকে। সিয়াং বলে আচ্ছা এবার সবাই ঘুমাও। শ্যান হেসে বলে কেন? তুইও তো এখন নিজের প্রিয় মানুষের ছবি দেখবি। পরের দিন ইউসি তার বন্ধুদের সঙ্গে বসে দুপুরের খাবার খাচ্ছিল। ঠিক তখন এক ছেলে এসে তার ফোন নম্বর চায়। ইউসি ঠান্ডা গলায় বলে আমার নম্বর তো একটাই, কিন্তু তোমাকে দিলেও আমি ফোন ধরবো না। ছেলেটা অপমানিত হয়ে যায়। ঠিক তখনই সিয়াং সেখানে এসে বলে আমার লাইফ পার্টনারের নম্বর চাওয়া এত সাহস হলো কিভাবে? এই বলে সে ছেলেটাকে তাড়িয়ে দেয়। ইউসি বিরক্ত হয়ে বলে সিনিয়র আমি আবার কবে থেকে আপনার লাইফ পার্টনার হয়ে গেলাম? সিয়াং মুস্কি হেসে বলে এখন না হলেও একদিন তো হবেই। ইউসি বলে ভবিষ্যতে কি হবে সেটা কে জানে, এত নিশ্চিত হচ্ছে কেন? সিয়াং তার কাছে ঝুঁকে নরম গলায় বলে তোমার পেট ভরে গেছে? ইউসি মাথা নেড়ে হ্যাঁ বলতেই সে তার হাত ধরে টেনে নিয়ে যায়। ইউসি ক্লান্ত গলায় বলে ধীরে চলুন, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। সে একটু পিছিয়ে পড়তেই সিয়াং ফিরে এসে তাকে কোলে তুলে নেয়।
ইউসি অবাক হয়ে বলে আমাকে কোলে তুললেন কেন? সিয়াং দুষ্ট হেসে বলে কারণ তোমাকে চুমু খেতে ইচ্ছে করছে। এই বলে সে ইউসির দিকে ঝুঁকে আসে। ইউসি কিছু বলতে যাচ্ছিল কিন্তু সিয়াং তাকে পাশে নিয়ে গিয়ে বলে কিছু বলো না। তারপর সে আলতো করে ইউসির কপালে চুমু খায়। ইউসি আর নিজেকে সামলাতে পারে না, সেও তাকে জড়িয়ে ধরে। হঠাৎ থেমে গিয়ে বলে মানুষ দেখেছো? ঠিক তখনই একজন শিক্ষক এসে বলেন তোমরা আবার শুরু করেছো? ইউসিকে কি আবার বিরক্ত করছো? ইউসি একটু সরে দাঁড়ায়। সিয়াং হেসে বলে স্যার আমরা একে অপরকে পছন্দ করি। শিক্ষক ইউসিকে জিজ্ঞাসা করেন সে কি তোমাকে জোর করছে? সত্যি করে বলো। ইউসি মুস্কি হেসে বলে আমিও ঠিক জানি না, তবে উনি বলেছিলেন প্রেমিক প্রেমিকারা যেমন একসঙ্গে সময় কাটায় তেমনটা অনুভব করতে চান। সিয়াং মনে মনে ভাবে মেয়েটা সত্যি কম চালাক নয়। শিক্ষক বলেন তাহলে তোমাদের অভিভাবকদের স্কুলে আসতে বলো, বিষয়টা নিয়ে কথা বলতে হবে। সিয়াং হাসতে হাসতে বলে ঠিক আছে, আগামী সপ্তাহে আমার বাবা মা আসবেন, তখন বাগদানের কথাও বলা যাবে। ইউসি হাঁটছিল, হঠাৎ হাও এসে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি সিয়াংকে বিয়ে করতে রাজি হয়েছ? ইউসি বিরক্ত হয়ে বলে অন্যর কথা লুকিয়ে শোনার অভ্যাস নাকি? হাও আবার জিজ্ঞাসা করে তাহলে কি তুমি ওকে হ্যাঁ বলেছ? ইউসি উত্তর না দিয়ে চলে যেতে চাইলে হাও তার হাত ধরে ফেলে ছাড়ুন। ঠিক তখনই সিয়াং ছুটে এসে হাওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ইউসিকে ধরে ফেলে। সে রাগে বলে আমার জীবনসঙ্গীর ছোঁয়ার সাহস হলো কিভাবে? হাও বলে আমি তো শুধু মজা করছিলাম। কিন্তু সিয়াং আর কিছু না শুনে তাকে একটি চর মেরে দেয়। পরে সিয়াং ইউসিকে বাড়ি পৌঁছে দিতে আসে। সে বলে আজ রাতটা চাইলে আমার বাড়িতে থাকতে পারো। ইউসি মাথা নেড়ে বলে না, আমার বাবা মা বলেছেন বিয়ের আগে ছেলে মেয়ের একসঙ্গে থাকা ঠিক নয়। সিয়াং শান্ত গলায় বলে তোমার জন্য আলাদা ঘর প্রস্তুত করেছি, বাগদান না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। 5 বছর অপেক্ষা করেছি, আরো করব, শুধু আমাকে ফিরিয়ে দিও না। ইউসি বলে অনেক রাত হয়ে গেছে, আমার এখন যাওয়া উচিত। সে এগোতেই সিয়াং আলতো করে তার হাত ধরে থামায় এবং তাকে গাড়ির পাশে নিয়ে যায়। হাসতে হাসতে বলে আজ আর দুষ্টুমি করব না। ইউসি তার দিকে তাকিয়ে মুচকি হাসে। সিয়াং নরম গলায় বলে মনে হচ্ছে তুমি আমাকেও একটু একটু করে পছন্দ করতে শুরু করেছো তাই না? ইউসি লজ্জায় কিছু বলে না। সিয়াং আবার বলে ঠিক আছে, তোমাকে আর বিরক্ত করব না, এবার বাড়ি যাও। ইউসি মনে মনে ভাবে ওকে দেখে সত্যি মনে হচ্ছে সে আমাকে খুব ভালোবাসে। বাড়ির ভেতরে ঢোকার আগে সিয়াং বলে একাই ঘুমাতে ভয় লাগবে না তো? ইউসি হেসে দ্রুত ভেতরে চলে যায়। সিয়াং বাইরে দাঁড়িয়ে মেসেজ পাঠায় আগামীকাল দেখা হবে। ইউসি উত্তর দেয় ঠিক আছে, কাল দেখা হবে। সে রাতে ইউসি বিছানায় শুয়ে ঘুমাতে পারছিল না। বারবার দিনের ঘটনাগুলো তার মনে ভেসে উঠছিল। অন্যদিকে সিয়াং হাওর সঙ্গে দেখা করে তাকে একটি পানীয় দেয়। হাও বলে ইউসির জন্য তুমি আমাদের পুরনো প্রতিশ্রুতিটাই ভুলে গেছো। এরপর গল্পটি অতীতে ফিরে যায়। হাও বলে মনে আছে আমরা দুজন বিদেশে একসঙ্গে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম, তুমি আমাকে একা রেখে চলে গিয়েছিলে। সিয়াং শান্তভাবে উত্তরে দেয় ভুলটা আমারই ছিল, যদি এখনো রাগ থাকে তাহলে আমার সঙ্গে লড়াই করো, আমি তোকে থামাবো না। হাও বলে আজ থেকে তুই আর আমার বন্ধু না। এই বলে সে চলে যায়। বর্তমানে ফিরে এসে সিয়াং বলে তাই তোকে পানিতে ফেলেছিলাম যাতে অত্যন্ত আমার সঙ্গে দেখা করতে আসিস। হাও হেসে বলে নইলে কি আমার সঙ্গে দেখা করতে আসতিস? সিয়াং বলে অনেক হয়েছে, এবার দেখি এত বছর কি শিখেছিস। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত সিয়াং জিতে যায়। লড়াই শেষে দুজনেরই রাগ অনেকটাই কমে যায়। এদিকে সিয়াং ইউসিকে মেসেজ পাঠায় বেবি একসঙ্গে খেতে যাব। কোনো উত্তর না পেয়ে আবার লেখে আমার বেবি আমাকে কেন উপেক্ষা করছে। ইউসি মনে মনে ভাবে এক মুহূর্তে নেকড়ের মতো আচরণ করে, আবার পরের মুহূর্তে একেবারে আদরের কুকুরছানা হয়ে যায়। দেখি তো আমি স্কুলে নেই জেনে ও কি করে। ঠিক তখনই সিয়াং ভিডিও কল করে বেবি তুমি গাড়িতে কি করছো? ইউসি অবাক হয়ে বলে তুমি আমার রুমে কিভাবে ঢুকলে? সিয়াং হেসে বলে দেয়াল টপকে এসেছি, তুমি কোথায়? ইউসি বলে আমি নিজের শহরে ফিরে যাচ্ছি। সিয়াং অবাক হয়ে বলে আগে আমাকে জানালা না কেন? ইউসি মুস্কি হেসে বলে তোমাকে জানাতেই হবে, এমন তো কোনো নিয়ম নেই। বাড়ি পৌঁছে ইউসি তার বাবাকে জড়িয়ে ধরে। মা বাবা খুব খুশি হয়ে বলেন আমাদের আদরের মেয়ে ফিরে এসেছে। বাবা জিজ্ঞাসা করেন নতুন স্কুলে মানিয়ে নিতে পেরেছো? সে দুষ্টু ছেলেটা তোমাকে বিরক্ত করেনি তো? ইউসি হেসে বলে না, সে আসলে অনেক ভালো। মা সঙ্গে সঙ্গে মজা করে বলেন দেখো তো আমাদের মেয়ে মনে হয় ওই ছেলেটার প্রেমই পড়ে গেছে। ইউসি লজ্জা পেয়ে বলে এমন কিছু না, এই বলে দৌড়ে চলে যায়। মা বাবা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলেন। ইউসি তার পোষা কুকুরটিকে খাবার খাওয়াচ্ছিল, তখন এক যুবক আসে। ইউসি খুশি হয়ে বলে ভাই গাও তুমি এসেছো? সে বলে হ্যাঁ। আঙ্কেল বললেন তুমি ফিরে এসেছো, ওখানে সব ঠিকঠাক ছিল তো? সে ইউসির মাথায় আলতো করে হাত রাখে। দূর থেকে এই দৃশ্য দেখে সিয়াং ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ে। গাও জিজ্ঞাসা করে তুমি তো বাগদান ভাঙতে গিয়েছিলে, কি হলো? ইউসি লাজুক হাসি দিয়ে বলে এখন আর ভাঙতে চাই না,
আমার মনে হয় আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু সিয়াং তার কথা পুরো শোনার আগেই সেখান থেকে চলে যায়। সে ভেবে বসে ইউসি এখন বাগদান ভাঙতে চায়। সিয়াং বন্ধুদের নিয়ে বসেছিল। শ্যান মজা করে বলে, ভাবি কি তোমাকে ব্যবহার করে শেষে ছেড়ে দিল? সিয়াং দীর্ঘশ্বাস ফেলে বলে, কথাই তো ঠিকমতো হলো না, তাহলে ছেড়ে যাবে কিভাবে? মনে মনে সে ভাবে হয়তো ও সত্যি বাগদান ভাঙতে চায়। জি হাসতে হাসতে বলে, মনে হয় গতরাতে তোমার পারফরমেন্স ভালো হয়নি, তাই এই অবস্থা। শ্যান হেসে গড়িয়ে পড়ে। ঠিক তখনই সিয়াং এর ফোনে ইউসির কল আসে। সে সঙ্গে সঙ্গে খুশি হয়ে বলে, আমার গার্লফ্রেন্ড ফোন করেছে, আমি চললাম। জি আফসোস করে বলে, ইস, ইয়াও যদি আমাকেও এভাবে ফোন করতো। সিয়াং বের হতেই এক মেয়ে তার পথ আটকে দাঁড়ায়। সে বলে, তুমি তো ভীষণ হ্যান্ডসাম, চাইলে তোমার গরমটা একটু কমিয়ে দিতে পারি। সিয়াং কিছু বলার আগেই তার বন্ধু এসে দাঁড়ায়। এখান থেকে চলে যাও। মেয়েটি মনে মনে ভাবে, এই ছেলেটা শুধু সুন্দরই নয়, সবাই ওকে সম্মানও করে। আমাদের ব্রো মেয়েদের গায়ে হাত তোলে না, নইলে এতক্ষণে তোমার অবস্থা খারাপ হয়ে যেত। সিয়াং হেসে বলে, আমি তোকে কখন নিষেধ করেছি? এরপর সে এক বালতি পানি তুলে মেয়েটির গায়ে ঢেলে দিয়ে বলে, তোমার খুব গরম লাগছিল না, এবার একটু ঠান্ডা হও। মেয়েটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সিয়াং একপাশে গিয়ে ইউসিকে ফোন করতে থাকে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে কল ঢুকছিল না। এদিকে ইউসি রাগ করে ভাবছিল, আমার ফোনও ধরছে না, যদি জানতে পারি বাইরের বন্ধুদের সঙ্গে মজা করছে তাহলে ওর খবর আছে। সে রাগে নিজের টেডি বিয়ারটাকে মারতে শুরু করে। ঠিক তখনই সিয়াং এর ফোন আসে। ইউসি ফোন ধরতেই সিয়াং বলে, আমি বন্ধুদের সঙ্গে ছিলাম, অবশেষে তুমি ফোন ধরলে। ইউসি হেসে বলে, ভাইয়া আমি এখনই গোসল করে এলাম। ইউসি মজা করে বলে, আমার সঙ্গে খেলতে চাও? আমি তো এখন বাইরে আছি, এখানে এসব কিভাবে করব? ইউসি হঠাৎ আতঙ্কিত হয়ে বলে, তোমার পেছনে কেউ আছে, সাবধান। ঠিক তখনই আগের সে মেয়েটি কয়েকজন গুন্ডা নিয়ে এসে সিয়াং এর ওপর হামলা করতে যায়। একজন পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করতে গেলে সিয়াং তাদের সঙ্গে লড়াই শুরু করে। ঠিক সে সময় ভিডিও কলটি কেটে যায়। কল কেটে যাওয়ায় ইউসি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে জিয়ার শ্যানকে মেসেজ পাঠায়, মনে হচ্ছে সিয়াং বিপদে পড়েছে। এরপর সে নিজেও তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। মা বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ইউসি চোখের পানি মুছতে মুছতে বলে, বাবা তাড়াতাড়ি বডিগার্ডদের নিয়ে বের হন, সিয়াং বিপদে পড়েছে। বাবা মনে মনে ভাবেন, মনে হচ্ছে সেই গ্যাংস্টারটা সত্যি আমার মেয়ের মন জয় করে ফেলেছে। ইউসি দ্রুত গাড়িতে উঠে সিয়াং এর ছবি দেখে ফিসফিস করে বলে, তোমার যেন কিছু না হয়, যদি তুমি নিরাপদে থাকো তাহলে আমি আমাদের বাগদানে রাজি হয়ে যাব। অন্যদিকে সিয়াং এইসব গুন্ডাকে হারিয়ে দেয়। শ্যান বলে, ব্রো আগে ভাবিকে ফোন করো, ও খুব চিন্তা করছে। সিয়াং মনে মনে ভাবে, আমার ভিডিও কলে কথা বলা উচিত হয়নি, এখনো নিশ্চয়ই ভীষণ ভয় পেয়ে গেছে। এদিকে জিয়ের কাছে ইয়ার ফোন আসে। ইয়াও জিজ্ঞাসা করে, সিয়াং ঠিক আছে তো? জি মজা করে বলে, আগে তো আমার খোঁজ নেওয়া উচিত ছিল। ইয়াও হেসে বলে, তুমি তো সাহসী, তোমার কিছু হবে না, সেটা আমি জানি। জি লজ্জা পেয়ে তার সঙ্গে কথা বলতে চলে যায়। সিয়াং হেসে বলে, দেখো মেয়ে পেতেই বন্ধুকে ভুলে গেল। শ্যান তখন বলে, ব্রো আমার কাছে বন্ধুত্বই সবার আগে। কিন্তু ঠিক তখনই তিয়ান আসতে দেখে সে সঙ্গে সঙ্গে বলে, সরি ব্রো, বন্ধুত্বটা একটু পরে হবে। এই বলে সে আহত হওয়ার অভিনয় শুরু করে। তিয়ান দৌড়ে এসে তাকে ধরে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? শ্যান কষ্টের ভান করে বলে, সিয়াংকে বাঁচাতে গিয়ে একটু আঘাত পেয়েছি। তিয়ান উদ্বিগ্ন হয়ে বলে, চলো তোমাকে হসপিটালে নিয়ে যায়। শ্যান মাথা নেড়ে বলে, হসপিটালে যাওয়ার দরকার নেই, শুধু একটু সাহায্য করো। তিয়ান তাকে বসিয়ে দেয়। শ্যান মিষ্টি করে বলে, তোমার কাঁধে একটু মাথা রাখতে পারি, শরীরটা ভালো লাগছে না। তিয়ান রাজি হয়ে যায়। সব দেখে সিয়াং বিরক্ত হয়ে বলে, মেয়ে দেখলেই দুজনই বন্ধুকে ভুলে যায়। তিয়ান তখন ইউসিকে মেসেজ পাঠায়, চিন্তা করো না, সিয়াং একদম ঠিক আছে। শ্যান আবার নাটক করে বলে, আমার অবস্থা আরো খারাপ হচ্ছে, তোমার কোমরটা একটু জড়িয়ে ধরতে পারি? তিয়ান লজ্জা পেয়ে হ্যাঁ বলে। তারপর তিয়ান সিয়াংকে বলে, ইউসিকে ফোন করো, ও খুব চিন্তা করছে। সিয়াং বলে, আমার ফোনটা ভেঙে গেছে। তিয়ান নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে, তাহলে আমারটা ব্যবহার করো। সিয়াং ফোন করতেই ও পাশে ইউসি কাঁদছিল। সে ফোনে বলে, কেঁদো না, আমি একদম ঠিক আছি। ইউসি এতটাই কেঁদেছিল যে তার চোখ মুখ ফুলে গিয়েছিল। সিয়াং ক্যামেরায় নিজেকে মাথা থেকে পা পর্যন্ত দেখিয়ে বলে, দেখো আমার কিছুই হয়নি। ইউসি চোখের পানি মুছে জিজ্ঞাসা করে, শেষ পর্যন্ত কি হয়েছিল? সিয়াং বলে, একটা মেয়ে শ্যানের সঙ্গে ঝামেলা করেছিল, তাই আমি বিষয়টা সামলে দিয়েছি। ইউসি হেসে বলে, ভালোই হয়েছে, তিয়ান জানে না, জানলে কিন্তু খুব হিংসে করত। সিয়াং মুস্কি হেসে জিজ্ঞাসা করে, আমার জন্য এত চিন্তা করলে কেন? ইউসি লজ্জা পেয়ে বলে, তোমার সঙ্গে দেখা হলে বলবো, আমি এখন তোমার কাছেই আসছি। সিয়াং নরম গলায় বলে, ঠিক আছে, কিন্তু আর কেঁদো না,
কিছুক্ষণ পর ইউসি সিয়াংয়ের ভিলায় পৌঁছে যায়। সে বাড়ির কর্মচারীকে জিজ্ঞাসা করে গেস্ট রুমটা কোথায়। ঠিক তখনই সিয়াং এসে বলে তোমার রুম ওদিকে নয়, এখানে। এই বলে সে ইউসিকে জড়িয়ে ধরে। ইউসিও তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে খুব মিস করেছি, তোমাকে একটা কথা বলতে চাই। সিয়াং আলতো হেসে বলে আগে আমার কথা শোনো। সে গভীরভাবে ইউসির চোখের দিকে তাকিয়ে বলে ইউসি আমি তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। প্রতি বছর তুমি এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছ, তবু আমি বাবাকে বারবার বলেছি যেন আরেকবার চেষ্টা করেন। সে আরো কাছে এসে বলে 5 বছর পরও তোমাকে দেখলেই আমি নিজেকে সামলাতে পারি না, তোমার থেকে দূরে থাকলে তোমাকে ভীষণ মিস করি। এই বলে সে ইউসির কোমর আলতো করে জড়িয়ে ধরে, তার কণ্ঠ ভারী হয়ে আসে। আজও মনে হচ্ছিল তুমি হয়তো আবার আমাকে ফিরিয়ে দেবে। ভাবতে আমার বুকটা ভেঙে যাচ্ছিল, মনে হচ্ছিল নিঃশ্বাস নিতে পারছি না। তবুও একটা কথা বলতে চাই। সেই উঁচুর চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে আমি অনেকদিন ধরেই তোমাকে ভালোবাসি। পরের দিন সকালে ইউসি বাগানে ফুল তুলছিল। ঠিক তখনই মিস্টার সিয়ান পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। সে বলে ফুল তুলতে এসেছো, তাহলে আমি তোমাকে তুলে দেই। এই বলে তাকে কোলে তুলে নেয়। ইউসি খুশি হয়ে যায়। এরপর সিয়ন জানায় আগে এখানে আমার বাবা মা থাকতেন, পরে জানতে পারি তুমি ফুল খুব পছন্দ করো, তাই বাবার কাছ থেকে এই বাগানটা নিয়ে নিয়েছি। এখানে থাকা সব গাছ আমি নিজেই লাগিয়েছি। ইউসি অবাক হয়ে জিজ্ঞাসা করে সত্যি, শুধু আমার জন্য? সিয়ন হেসে বলে হ্যাঁ, আগে গাছ লাগানো জানতাম না। কিছু গাছে বছরের পর বছর ফুলই ফুটতো না, তখন খুবই হতাশ হতাম। ঠিক যেমন প্রতি বছর তুমি আমার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে। এই কথা শুনে ইউসি তার মুখ স্পর্শ করে কপালে আলতো করে চুমু খায়। সিয়ন হাসতে হাসতে বলে এখন এসব ফুল ফুটেছে কারণ তুমি আমার জীবনে ফিরে এসেছো। এরপর সে একটি ফুলের পাপড়ি তুলে ইউসিকে খাওয়ায়। দুজনের মধ্যে আবারও মিষ্টি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়ে যায়। পরে ইউসি স্কুলে যাওয়ার জন্য গাড়িতে উঠতে গেলে সিয়ন তাকে থামিয়ে বলে আবার আমার সঙ্গে দেখা করতে আসবে তো? ইউসি মুস্কি হেসে বলে সেটা তোমার আচরণের উপর নির্ভর করবে। সিয়ন হেসে বলে তাহলে আমাকে আরো ভালো পারফর্ম করতে হবে। ইউসি লজ্জা পেয়ে বলে এখন এসব বন্ধ করো, এখানে আরো মানুষ আছে। স্কুলে পৌঁছে ইউসি বারবার নিজের ঠোঁট স্পর্শ করছিল। তখন তার বন্ধু তিয়ান জিজ্ঞাসা করে তোমার ঠোঁট এমন কেন? ইউসি তাড়াতাড়ি উত্তর দেয় গতরাতে অনেক ঝাল খেয়েছিলাম। তখন ইয়াও মজা করে বলে আমার মনে হয় সে ঝালের নাম মিস্টার সিয়ন, তাই না? ইউসি লজ্জায় মুখ লুকিয়ে ফেলে। ইয়াও আবার বলে সবকিছু হয়ে যাওয়ার পর এখন আবার লজ্জা পাচ্ছ? আমি তো আজ সকালে তোমাকে মিস্টার সিয়নের গাড়ি থেকে নামতে দেখেছি। ইয়াও সব দেখে ফেলেছিল। সে জিজ্ঞাসা করে তোমরা দুজন কি সত্যি একসাথে আছো? দুজনেই লজ্জায় একে অপরের দিকে ইশারা করতে থাকে। ইউসি জিজ্ঞাসা করে তোমরা কি ভাবছো? এরপর সিয়ান আর ইউসি একসাথে হাঁটছিল। ইউসি দেখে সিয়ন তার হাত ধরে রেখেছে। সে জিজ্ঞাসা করে সিনিয়র আমার হাত কেন ধরে রেখেছো? সিয়ন বলে যদি আমি সারা জীবন তোমার হাত ধরে রাখতে চাই তাহলে তুমি কি বলবে? ইউসি অবাক হয়ে বলে সারা জীবন? তুমি কি এখন থেকেই বাচ্চাদের পরিকল্পনা করে ফেলেছো? সিয়ন মুস্কি হেসে বলে বাচ্চাদের ব্যাপারটা তোমার উপর ছেড়ে দিলাম। ইউসি হাত ছাড়িয়ে তার সামনে দাঁড়িয়ে বলে তুমি এখনো আমার বয়ফ্রেন্ডও হওনি। সিয়ন নিচু হয়ে বলে ওহ তাই নাকি? ইউসি বলে মনে হচ্ছে সিনিয়র স্বপ্ন দেখছে। তখন সিয়ান তার মাথা ধরে আবার চুমু দিতে শুরু করে। ইউসি বলে সিনিয়র। সিয়াং বলে আবার যদি সিনিয়র বলো তাহলে আবার চুমু খাবো। ইউসি তাকে সরিয়ে দিয়ে বলে আমার ক্লাস আছে, বাই। তারপর দৌড়ে চলে যায়। শান জিজ্ঞাসা করে ব্রো কি নিয়ে ভাবছো? জি বলে ওর কান লাল হয়ে গেছে, নিশ্চয়ই নিজের প্রেমিকার কথা ভাবছে। শ্যান মজা করে বলে ভাবতেই পারছি না ভাবি কি করেছে যে তুমি এমন হয়ে গেছো। সিয়ান হেসে বলে মনে হচ্ছে এবার আমি অফিসিয়াল স্ট্যাটাস পেতে চলেছি। শ্যান বলে সত্যি? আমি তো গত 1 বছর ধরে চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না, আর তোমাদের 1 মাসই হয়ে গেল। জি বলে কিন্তু ওদের তো 5 বছর ধরে সম্পর্কের গল্প চলছে। ভালোবাসা যত ধীরে এগোয় সময়ের সাথে তত বেশি গভীর হয়ে যায়। লাঞ্চ টাইমে এক সিনিয়র এক জুনিয়র মেয়েকে বিরক্ত করছিল। মেয়েটি বারবার নিষেধ করলো, সে থামছিল না। ঠিক তখন ইউসি এসে তার দিকে খাবারের প্লেট ছুঁড়ে মারে। ছেলেটি বলে তোমার কি হিংসা হচ্ছে? আমি তোমাকে বিরক্ত করিনি বলে এখন আমার ব্যাপারে চিন্তা করছো? ইয়াও বলে মরতে চাও নাকি? এক ছেলে এসে জানায় ইয়াও তিয়ান জি আর শানের প্রেমিকা। ছেলেটি বলে চিন্তা করো না, আমার শুধু মাঝের মেয়েটাকে নিয়েই আগ্রহ। আরেকজন তাকে সাবধান করে বলে তুমি কি তার স্কুল ব্যাচ দেখেছো? সে বলে তোমার এত চিন্তা কেন, তুমিও কি তাকে পছন্দ করো? ছেলেটি বলে ওর সাথে ঝামেলা করা মানে নিজের বিপদ ডেকে আনা, কারণ সে মিস্টার সিয়নের প্রেমিকা। সে হেসে বলে মিস্টার সিয়নের নাম বলে আমাকে ভয় দেখিও না। সে কে? সে আরো বলে মিস্টার সিয়ন নিজে এলো, আমি ভয় পাবো না। ঠিক তখনই পেছন থেকে মিস্টার সিয়ান এসে তাকে ধরে ফেলে। সে তার মাথা টেবিলে ঠেকিয়ে বলে আমার প্রেমিকার সাথে ঝামেলা করার সাহস কোত্থেকে পেলি? ছেলেটি অবাক হয়ে যায়। সত্যি সে তোমার প্রেমিকা? সিয়ান তাকে নিচে ফেলে দেয়।
ঠিক তখন ইউসি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, ঠিক বলেছ, আমি মিস্টার সিয়নের প্রেমিকা। সিয়ান বলে, নিচে অনেক ঝামেলা ছড়িয়ে আছে, নিজের পা নোংরা করে ফেলো না। সবাই অবাক হয়ে যায়, তারা বলে বিশ্বাসই হচ্ছে না মিস্টার সিয়ান এত রোমান্টিক কথা বলছে। সত্যি মানুষ প্রেমে পাগল হয়ে যায়। সিয়াং ইউসির হাত ধরে বলে, ম্যাং যেসব মেয়েকে বিরক্ত করেছে তাদের সব প্রমাণ সংগ্রহ করো। শান্তিয়নের হাত ধরে বলে, আমার বেবি তো এখানেই আছে, আমি কোথাও যাচ্ছি না। ইউসি মনে মনে ভাবে, কি অদ্ভুত। জিও ইউর সাথে থেকে বলে, আমিও কোথাও যাচ্ছি না। তারপর অন্য ছেলেরা ম্যাংকে ধরে নিয়ে যায়। ইউসি সিয়নকে বলে, তুমি তো সত্যি হিরো, কি দারুণ এন্ট্রি দিলে। সে দেখে সিয়ন আর ইউসি সামনে হাঁটছে আর বাকিরা পেছনে যাচ্ছে। সিয়ন তাদের দিকে তাকাতেই তারা নিজেদের প্রেমিকদের ধরে নিয়ে চলে যায়। এরপর ইউসি সিয়নকে জড়িয়ে ধরে বলে, ঠিক আছে, আমার ভুল হয়েছে, পরের বার আগে তোমার সাহায্য চাইবো। যদি এখনো রাগ করে থাকো তাহলে আমাকে শাস্তি দাও। সিয়ন তাকে দেখে হতবাক হয়ে যায়, কেমন শাস্তি? ইউসি তার পিঠের উপর উঠে বসে বলে, আমি আর কখনো ভুল করব না। সিয়ন হেসে বলে, তাহলে পরের বার আরো ভুল করো, কারণ তোমার সাথে যা কিছু হবে তার দায়িত্ব আমি নিতে প্রস্তুত। সে আরো বলে, বলো তো আমাকে কবে অফিসিয়াল স্ট্যাটাস দেবে? আমি কি তোমার হৃদয় থেকে শুরু করে তোমার সবকিছু নিজের করে নিতে পারি? ইউসু লজ্জা পেয়ে বলে, তুমি কি সব কথা বলো? ঠিক তখন তারা দেখে জি আর ইয়ার মধ্যে কিছু সমস্যা হচ্ছে। ইয়াও বলে, আমি কতবার বলেছি আমাদের পরিবারের মধ্যে অনেক পার্থক্য আছে। জি বলে, আমি এসব নিয়ে চিন্তা করি না। ইয়াও বলে, কিন্তু আমি করি। ইউসি অবাক হয়ে জিজ্ঞাসা করে, ওদের দুজনের মধ্যে সব ঠিক আছে তো? ইয়াও আর জিয়ার সম্পর্কের ব্যাপারে কথা বলার পর সবাই লাঞ্চ করতে বসে। ইয়াও জিকে খাবার খাইয়ে দিচ্ছিল। এটা দেখে শানের হিংসা হচ্ছিল। সে মনে মনে ভাবছিল, আমারও তো এটা দরকার। তারপর সে তিয়ানকে বলে, আমার হালকা কিছু খেতে ইচ্ছে করছে, বুঝতে পারছি না কি খাবো, তুমি একটু সাজেস্ট করো। তিয়ান তাকে খাবার দিতে গেলে শান ইচ্ছে করে নিজের চপস্টিক লুকিয়ে ফেলে। তিয়ান অবাক হয়ে বলে, চপস্টিক ছাড়া তুমি কিভাবে খাবে? তখন তিয়ান নিজের চপস্টিক দিয়ে তাকে খাওয়াতে শুরু করে। এই দৃশ্য দেখে মিস্টার সিয়ানেরও হিংসা হতে শুরু করে। সে ইউসির দিকে তাকিয়ে ইশারা করে। ইউসি জুসের গ্লাস নিয়ে পাইপ খুলে নিজের মুখ দিয়ে খেতে শুরু করে। সিয়ন গ্লাসটা নিতে গেলে ইউসি বলে, সিনিয়র, এটা তো আমার খাওয়া জুস। সিয়ন বলে, আমরা তো আগে একে অপরকে চুমু খেয়েছি, তাহলে তোমার খাওয়া জুস খেতে সমস্যা কোথায়? ইউসি বলে, সিনিয়র, তোমার জুসও তো বাকি আছে। সিয়ন তাড়াতাড়ি নিজের জুস শেষ করে বলে, আমি এখনো তৃষ্ণার্ত। তারপর ইউসির জুস নিয়ে খেতে যায়। ইউসি বলে, এখন কি চুমু খাওয়ার সময় ঠিক হবে? এই কথাটাই সিয়নের নিয়ন্ত্রণ হারানোর জন্য যথেষ্ট ছিল। সে হঠাৎ উঠে ইউসিকে কাঁধে তুলে নিয়ে চলে যায়। ইউসি চিৎকার করতে থাকে, আমাকে নামাও। সবাই অবাক হয়ে যায়। সিয়ন তাকে সরাসরি রুমে নিয়ে যায় এবং টেবিলের ওপর বসিয়ে চুমু দিতে শুরু করে। ইউসিও তাকে চুমু দিতে থাকে। সিয়ন বলে, আমার একটা অফিসিয়াল স্ট্যাটাস দরকার, না হলে সত্যি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। এভাবে চলতে থাকলে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। ইউসি বলে, না, এখনো আমরা স্কুলে আছি। সিয়ান বলে, তাহলে তুমি ইচ্ছে করে আমাকে এমন করছো কেন? এখন আমার অবস্থা দেখো। তারপর সে তার পোশাক ঠিক করে দেয়। সিয়ান বলে, আবার এমন হলে তোমাকে সবার সামনে প্রকাশ করে দেব। ইউসি পাল্টা বলে, তোমারও যদি আবার এমন হয় তাহলে তোমাকেও প্রকাশ করে দেব। সিয়ান হেসে বলে, ঠিক আছে বেবি। ইউসি তাকে চুমু দিয়ে বলে, চলো তাহলে এঙ্গেজমেন্ট করে ফেলি। এই কথা বলে সে দৌড়ে চলে যায়। সিয়ান খুব খুশি হয়ে তার পেছনে যায়। সে বলে, ক্লাসে যাওয়ার পর আমার বেসটা তোমার স্কুল ব্যাগে লাগিয়ে নিও, তাহলে কেউ তোমার সঙ্গে ঝামেলা করার সাহস করবে না। ইউসি বলে, আর তোমার কি হবে? তুমি তো সবসময় আমার সঙ্গে ঝামেলা করো। সিয়ান বলে, কারণ এটা আমার বেস। ইউসি বলে, কিন্তু তুমি আমাকে দিলে এটা আমার হয়ে গেল। সিয়ান মুস্কি হেসে বলে, তাহলে আমি নিজেকেও তোমাকে দিয়ে দিলাম। ইউসি বলে, আমার দরকার নেই। সিয়ন হাসতে হাসতে বলে, শিরোনামও দিয়ে দিলাম, তবু আমাকে গ্রহণ করতে চায় না। এরপর মিস্টার সিয়নের বাবা মা স্কুলে আসে, কারণ শিক্ষক তাদের ডেকেছেন। শিক্ষক অভিযোগ করেন সিয়ন ইউসিকে বিরক্ত করছে। ইউসি স্কুলে আসার এক সপ্তাহ হয়নি আর সিয়ন তাকে জোর করে চুমু দিয়েছে। ইউসি কিছু বলতে চাচ্ছিল, তখন সিয়নের মা বলে ওঠে, তাহলে তুমি চুমু দিয়েছ? ইউসি লজ্জা পেয়ে যায়। সিয়নের বাবা হাসতে হাসতে বলে, শুধু চুমুই দিয়েছ? সিয়ন বলে, হ্যাঁ, শুধু চুমুই ছিল। তার বাবা বলে, তুমি কোনো কাজের না, এত ধীরে এগোচ্ছ কেন? একদম আমার মতো হওনি। শিক্ষক অবাক হয়ে বলে, আমরা স্কুলে আছি, আপনারা ছেলের কাজের চিন্তা না করে এসব কি জিজ্ঞাসা করছেন? সিয়নের বাবা বলে, মনে হচ্ছে আপনি বিষয়টা ঠিকভাবে বুঝতে পারেননি। তার মা বলে, ওদের সম্পর্কের ব্যাপার ওদের উপর ছেড়ে দিন, ওরা নিজেরাই সিদ্ধান্ত নেবে। তারপর বলে, তবে আমার মনে হয় শিক্ষক ঠিকই বলেছেন। সিয়ন যদি ইউসিকে জোর করে চুমু দিয়ে থাকে তাহলে তাকে ইউসির কাছে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে। একটা চুমুর বদলে 4টা চুমু দিলে ঠিক হবে, তাই না? শিক্ষক হতবাক হয়ে যায়, এখানে আসলে কি হচ্ছে? যদিও ইউসি কিছু বলতে চাইছিল না,
সিওনের মা শিক্ষককে বলেন আগামীতে আরো খেয়াল রাখবেন, কারণ ভবিষ্যতে যদি ওরা আরো চুমু খায় তাহলে দ্বিগুণ হিসাবই দিতে হবে। সিওনের বাবা বলে একদম ঠিক, আমার ছেলে দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, গ্যাংস্টারের মতো আচরণ করছে, ওকে ঠিক করার একমাত্র উপায় হলো প্রতিদিন শাস্তি দেওয়া, তাহলেই শিক্ষা হবে। এই কথা বলে তারা চলে যায়। বেচারা শিক্ষক পুরো ঘটনায় হতবাক হয়ে যায়। সিওন ইউসির হাত ধরে নিয়ে যেতে যেতে বলে ধন্যবাদ শিক্ষক। পরের দৃশ্যে সিওন ইউসির কাছে আসে। সে বলে তুমি অন্য কোনো উপায়ে আমাকে পটানোর চেষ্টা করছো। ইউসি বলে আমি শুধু তোমার কাছ থেকে বডি লোশন নিতে এসেছি। সে নিজেকে ঢাকার চেষ্টা করছিল, কিন্তু সিওন তাকে কোলে তুলে নিয়ে সরাসরি বিছানায় শুইয়ে দেয়। তারপর তার কাছে গিয়ে চুমু দিতে শুরু করে, আর ইউসিও তাকে চুমু দিতে থাকে। তখন ইউসি তাকে থামিয়ে বলে আমার শরীরও পরিষ্কার করতে হবে। সিওন বলে কোনো সমস্যা নেই, আমি পরিষ্কার করে দেব। এরপর সে আবার ইউসিকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। তারপর দুজন হাত ধরে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। পরের দৃশ্য দেখা যায় ঘরের মধ্যে তাদের জিনিসপত্র ছড়িয়ে আছে। ইউসি ঘুমিয়েছিল। সিওন ঘুমের মধ্যেই তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এতে ইউসির ঘুম ভেঙে যায়। সিওন বলে বেবি আমার আরো শাস্তি দরকার। ইউসি বলে আর না, সারা রাত এসব করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, তুমি তো একদম থামতেই চাও না, গ্যাংস্টার কোথাকার, যত বেশি নিষেধ করি তত বেশি করো। সিওন মজা করে বলে তাহলে রাতে তো তোমার ভালোই লাগছিল। ইউসি লজ্জা পেয়ে বলে তুমি কতটা নির্লজ্জ, এসব কথা কিভাবে বলো। সিওন বলে ঠিক আছে বেবি, আর বলবো না। এরপর সে আবার তাকে কাছে টানতে চায়, কিন্তু ইউসি দ্রুত কম্বলের ভেতর থেকে বের হয়ে পালিয়ে যায়। সে বলে আজ আমি স্কুলে যাব না, কেউ জিজ্ঞেস করলে বলবে আমার পা মুচকে গেছে। সিয়ান শুধু তার দিকে তাকিয়ে থাকে। ইউসি বলে শুনতে পাচ্ছ, তোমার মন কোথায়? সিয়ান হ্যাঁ বলে তাকে কোলে তুলে নেয় এবং বাথরুমে নিয়ে বসিয়ে দেয়। সে বলে বিছানা ছাড়া অন্য সব জায়গায় আমি তোমার কথা শুনবো। ইউসি বলে আগে তো আমার সব কথা শুনতে, তাহলে ওই ব্যাপারে কেন শুনো না? ঠিক তখনই তার ফোন আসে। পরের দৃশ্যে দেখা যায় সবাই হাসপাতালে এসেছে, কারণ জিয়ার শরীর খারাপ হয়ে গেছে এবং ইয়াও কান্না করছে। ইয়াও জিয়ার যত্ন নিচ্ছিল। যে ঘুম থেকে উঠে তাকে স্পর্শ করতে গেলে ইয়াও তাকে পানি দিতে যায়, কিন্তু জি ঠিকমতো বসতে পারছিল না। ইয়াও তাকে বসিয়ে দেয়। সে বলে তুমি কি নিজে পানি খেতে পারবে না? জি বলে আমার হাত কাঁপছে, মনে হয় গ্লাস ধরতে পারবো না। তখন ইয়াও একটু নার্ভাস হয়ে নিজের হাতে তাকে পানি খাওয়াতে থাকে। হঠাৎ জি উঠে দাঁড়ায়। ইয়াও জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, আমি সাহায্য করতে পারি? জি বলে তুমি কি সত্যি আমাকে গোসল করতে সাহায্য করবে? ইয়াও দ্রুত বলে আমি বলতে চেয়েছি বাইরে যেতে আসতে সাহায্য করব, আমি কিছু দেখতে চাই না। জি মজা করে বলে তুমি চাইলে দেখতে পারো, আমি গোসল করার সময় দরজা লক করব না। ইয়াও অবাক হয়ে বলে তুমি কি বলছো? তুমি তো সবসময় নিজেকে জেন্টলম্যান বলে দাবি করো। জি বলে ঠিক আছে, আমি নিজেই গোসল করব। পরে ইয়াও তাকে দেখতে গেলে জি হঠাৎ কাছে আসে। ইয়াও জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? জি বলে তোমার তো আমার জন্য চিন্তা হচ্ছিল তাই না? ইয়াও বলে দুষ্টু কোথাকার, আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। তখন জি তাকে কাছে টেনে নিয়ে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি। এরপর তাদের মধ্যে রোমান্টিক মুহূর্ত শুরু হয়। পরের দৃশ্যে ইউসি বলে তোমরা দুজন গতকাল হাসপাতালে চুমু খেয়েছিলে তাই না? বলো এরপর কি হয়েছে? ইয়াও বলে এরপর আর কিছুই হয়নি। সিয়নজিকে মজা করে বলে মনে হচ্ছে তোর দ্বারা কিছুই হচ্ছে না, তোর নার্সিংও কোনো কাজে আসছে না। তারপর বলে নাও নিজের শরীরের শক্তির জন্য কিছু খেয়ে নাও। জি তাকে থামাতে যায়। সে বলে আমি অত্যন্ত কারো থেকে ভালো আছি, কারো তো এখনো নিজের প্রেমিকাই হয়নি। ইয়াও বলে আমাদের মধ্যে কিছু হয়নি। ইসি বলে কিন্তু আমি তো তোমাদের দুজনকে চুমু খেতে দেখেছি। তারপর তিয়ানের দিকে তাকিয়ে বলে আর তোমারও তো শানের সঙ্গে কিছু চলছে তাই না? তিয়ান বলে না, যদিও সে প্রতিদিন আমাকে দেখতে আসে কিন্তু এখনো নিজের অনুভূতি প্রকাশ করেনি। সে আমাকে বেবি বলে কিন্তু কখনো বলেনি যে সে আমাকে পছন্দ করে। আমাদের শুধু কয়েকবার আলিঙ্গন হয়েছে, হয়তো সে আমাকে পছন্দই করে না। ইয়াও পানিও খাচ্ছিল। সে তিয়ানকে বলে তুমিও একটু খাও। শান এটা দেখে খুশি হয়ে যায়। সে ভাবে অবশেষে আমার ভালো দিন আসতে চলেছে, কিন্তু তিয়ান না করে দেয়। ইয়াও তখন ইউসিকে বলে তুমি তো আমার আর তিয়ানের ব্যাপারে চিন্তা করছো, কিন্তু তোমার আর মিস্টার সিয়নের কি অবস্থা? তোমরা তো ইতিমধ্যেই ডেট করা শুরু করে দিয়েছো। ইসি অবাক হয়ে যায়। সে বলে তুমি কিভাবে জানলে? ইয়াও হাসতে হাসতে বলে এই ধরনের শর্ট ড্রামায় গল্প সাধারণত এখান পর্যন্তই পৌঁছে যায়, আর মিস্টার সিয়নের হাত তো সবসময় তোমার কোমরে থাকে, এটা তো কাপলদের মধ্যে স্বাভাবিক। সে শুধু তোমার কথাই শোনে, তোমার হাত ধরে তোমাকে জড়িয়ে ধরে তোমাকে চুমু দেয়, অবশেষে তোমাকে পটিয়ে ফেলেছে তাই না? ইউসি বলে ছেলেটা কত চালাক, এত তাড়াতাড়ি আমার প্রথম অভিজ্ঞতাই নিয়ে নিল।
আমি তো ভেবেছিলাম ধীরে ধীরে সবকিছু বুঝে এগোবে। তখন দুজন তাকে জিজ্ঞাসা করতে শুরু করে সে কি এসব বিষয়ে ভালো। তাদের কথা শুনে তিনজনেই খুব উত্তেজিত হয়ে যাচ্ছিল। ইউসি তার বন্ধুদের মেসেজ করে বলে মনে হচ্ছে ওরা তিনজন আমাদের সব কথা শুনছে, চলো ওদের একটু পরীক্ষা করি। তারপর তিনজন মিলে একটা পরিকল্পনা করে। ইউসি একটা বোতল নিয়ে আসে, যদি সে এতটাই শক্তিশালী হয় তাহলে দেখি কি করে। এটা দেখে দুজন মুখ বাঁকায়। এদিকে মিস্টার সিয়ান খুব খুশি হয়ে যাচ্ছিল। জি মনে মনে ভাবে ইয়াও এসব বিষয়ে অনেক কিছু জানে, পরের বার চুমু খেলে হয়তো পরের ধাপও যেতে পারবো। শ্যানও ভাবে ওহ তিয়ান এসব বিষয়ে আগ্রহী, তাহলে মনে হচ্ছে আমার ভালো দিন আসতে চলেছে। কিন্তু তিন মেয়েই তাদের মুখের অভিব্যক্তি লক্ষ্য করছিল। তারা তাকাতেই তিনজন বুঝে যায় যে তারা ধরা পড়ে গেছে। মিস্টার সিয়ান বলে আমি তো আমার বেবিকে বোঝানোর উপায় বের করে ফেলেছি, তোমরা দুজনও নিজেদেরটা ভাবো। জি বলে কিছু বোঝার দরকার নেই, আমি এমন কিছু করব যে সে কথা বলার সুযোগই পাবে না। এরপর তিনজন নিজেদের প্রেমিকাদের জন্য খাবার নিয়ে আসে। মিস্টার সিয়ান বলে আমি নিজে বানিয়েছি। সে নিজের হাতে ইউসিকে খাওয়ায়। ইউসি বলে স্বাদ তো বেশ ভালো, তুমি সত্যিই অসাধারণ। সিয়ান বলে তাহলে বুঝতে পারছি তোমার শোনার ক্ষমতা একটু কম, তাই আমার কথা শুনতে পাওনি। সে বলে আমার ভুল হয়ে গেছে, তুমি কি এখনো রাগ করে আছো? তারপর মজা করে বলে রাগ কমানোর জন্য চাইলে একটা চাপ দিতে পারো। সে একটা বোতল চেপে ধরছিল। সেন অবাক হয়ে ভাবে এ কি বলছে। ইউসি বোতলটা তার মুখে ঢুকিয়ে দেয়। সিয়ন বলে বেবি এটা সত্যি অনেক সুস্বাদু, তুমি খাবে? শ্যান তিয়ানকে ধরে নিয়ে যায়। চলো তুমি আর শুনতে পারবে না। এদিকে মিস্টার সিয়ান ইউসিকে চুমু দিচ্ছিল আর দুজন নিজেদের মধ্যে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল। শ্যান বলে তোমাকে একটা কথা বলার আছে। তিয়ান বলে তুমি তো আমাকে পছন্দই করো না, তাহলে এখানে কেন নিয়ে এলে? শ্যান কিছু বলার আগেই তাকে কাছে টেনে নেয় এবং বলে আমি অনেকদিন ধরেই এসব করতে চেয়েছিলাম। এরপর তারা একে অপরের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে থাকে। কিছুক্ষণ পর তিয়ান তাকে দূরে সরিয়ে দেয়। সে তাকে ধরে জিজ্ঞাসা করে তাহলে তুমিও কি আমাকে পছন্দ করো? সে হ্যাঁ বলতেই শ্যান এতটাই খুশি হয়ে যায় যে তাকে কোলে তুলে ঘোরাতে থাকে এবং বারবার চুমু দিতে থাকে। এদিকে জিও ইয়াওকে একটু সুন্দর জায়গায় নিয়ে আসে। ইয়াও দৌড়ে গিয়ে তার জন্য একটি জ্যাকেট নিয়ে আসে। সে বলে তোমার ঠান্ডা লাগবে, এটা পরে নাও। যে অবাক হয়ে বলে এটা কি বিশেষভাবে আমার জন্য এনেছো? ইয়াও বলে হ্যাঁ, যদি না নিতে চাও তাহলে সমস্যা নেই। কিন্তু জি তার হাত ধরে ফেলে। ইয়াও বলে যদি নিতে না চাও তাহলে হাত ছাড়ো। কিন্তু জি তাকে টেনে জড়িয়ে ধরে। সে বলে তুমি জানো কাউকে জড়িয়ে ধরলে কতটা উষ্ণ অনুভূতি হয়? ইয়াও একটু নার্ভাস হয়ে যায়। তখন জি বলে আমি তোমার আর মিস্টার সিয়ানের ব্যাপারে অনেক কিছু শুনেছি। সে দূরে সরে যেতে চাইলে জি আবার তাকে ধরে ফেলে। ছোট্ট দুষ্টু মেয়ে, তোমার তো সবার ব্যাপারে অনেক কিছু জানা আছে, হয়তো এবার আমি তোমাকে দেখাবো আমি কতটা শক্তিশালী এবং কি কি করতে পারি। এরপর সে তাকে চুমু দিতে শুরু করে। ইয়াও তার গলায় হাত দিয়ে তাকে চুমু দিতে থাকে। এরপর ইউসি লুকিয়ে দেখে এবং ভাবে অবশেষে আমি শান্তিতে থাকতে পারবো। আমার এতগুলো ছবি, তুমি কি আমাকে নজর রাখতে? সে ছবিগুলো এমনভাবে লুকিয়ে রেখেছিল যাতে ইউসি জানতে না পারে। পেছন থেকে সিয়ান এসে বলে আমার বেবি তো অনেক বুদ্ধিমান, এখন যখন জেনে গেছো তাহলে আমাকে পুরস্কার দাও। ইউসি বলে আমার কোনো পুরস্কার চাই না। কিন্তু সিয়ান তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় এবং চুমু দিতে শুরু করে। ইউসি তাকে থামিয়ে বলে তোমার ঠোঁট এত ঠান্ডা কেন? আমি আগে থেকেই বলে দিচ্ছি তোমার সঙ্গে এসব খেলায় আমি খেলবো না। সিয়ান বলে তুমি কি ভাবছো আমি এইমাত্র ঠান্ডা পানিতে গোসল করে এসেছি? ইউসি জিজ্ঞাসা করে এত ঠান্ডার মধ্যে ঠান্ডা পানিতে গোসল করতে গেলে কেন? অসুস্থ হওয়ার ভয় নেই? সিয়ান বলে আমি তো আগেই অসুস্থ হয়ে গেছি তোমার ভালোবাসায়, এখন শুধু তোমার কথাই ভাবছি। বলো তো আমাকে শান্ত করার জন্য তুমি কি করবে? তোমার কথা ভাবলেই আমার পুরো শরীর অস্বস্তি অনুভব করে, তাই বাধ্য হয়ে ঠান্ডা পানিতে গোসল করতে হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ইউসি বলে তুমি সত্যি একটা গ্যাংস্টার, সুযোগ পেলেই নিজের ইচ্ছে মতো আচরণ শুরু করে দাও। কিন্তু সিয়ন তার হাত ধরে আবার চুমু খেতে শুরু করে। সিয়ন যেন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সে তাকে এমনভাবে চুমু দিচ্ছিল যেন আজ থেকে একেবারে নিজের করে নেওয়ার ইচ্ছা। এরপর সে তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। ইউসি জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি? সে বলে তোমার বাড়িতে। ইউসি অবাক হয়ে যায়। তখন মিস্টার সিয়ন বলে আমার বাবা মা তো বিয়ের প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই তোমাদের বাড়িতে পৌঁছে গেছে। পরের দৃশ্যে দেখা যায় দুই পরিবারের বাবা মা মুখোমুখি বসে বিয়ের কথা আলোচনা করছে। তারা বলে আমরা তো গত 6 বছর ধরে এই দিনের অপেক্ষা করছিলাম। সিয়ান বলে আমি প্রতিজ্ঞা করছি যাই হোক না কেন আমি সবসময় তার যত্ন নেব এবং সারা জীবন তাকে ভালোবাসবো। আঙ্কেল আর আন্টি আপনারা নিশ্চিন্ত থাকুন। সে পা ছুঁয়ে সম্মান জানাতে যাচ্ছিল, কিন্তু ইউসির বাবা তাকে ধরে উঠিয়ে দেন।
বাবা বলেন এটা পরের বারের জন্য রেখে দাও। সিয়ন অবাক হয়ে জিজ্ঞাসা করে মানে? ইউসির মা হেসে বলেন বিয়ের অনুষ্ঠানে তো হাঁটু গেড়ে বসতে হয় তাই না? এই কথা শুনে সবাই হেসে ওঠে। এরপর ইউসির মা তার হাত মিস্টার সিয়নের হাতে তুলে দেন। যখন মিস্টার সিয়ন চলে যাচ্ছিল সে বলে বেবি তুমি সত্যি আমার সঙ্গে যাবে না? ইউসি তাকে চুমু দিয়ে বলে আমি 2 দিনের মধ্যেই ফিরে আসব। মিস্টার সিয়নও তাকে চুমু দিয়ে বলে আমি তোমাকে নিতে আসব। এরপর ইউসি লজ্জা পেয়ে ঘরের ভেতরে চলে যায়। ঠিক তখন গাও তাকে বলে তুমি কি জানো তোমার চলে যাওয়ার পর ইউসির সঙ্গে কি হয়েছিল? সে তোমার গাড়ির পেছনে ছুটেছিল। এরপর কিছু গুন্ডা তাকে অপহরণ করেছিল। অনেক কষ্টে সে বেঁচে ফিরেছিল। সেই ঘটনার কারণে তার মানসিকভাবে অনেক ক্ষতি হয়েছিল এবং দীর্ঘদিন তার চিকিৎসা চলছিল। আর জানো সেই কারণেই সে তোমার স্কুলে ট্রান্সফার নিয়েছিল, কারণ যে মানুষটার কারণে তার এত কষ্ট হয়েছিল সে তোমার মুখোমুখি হতে চেয়েছিল, কিন্তু ঘটনা উল্টো হয়ে গেল। সে তোমাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিল। আমি জানি তুমি কি করেছো, কিন্তু তোমার কারণে সে অনেক কষ্ট পেয়েছে, তাই তুমি তার জন্য সঠিক মানুষ নও। মিস্টার সিয়ন বলে আমাকে জানানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমি তার জন্য সবচেয়ে সঠিক মানুষ। 5 বছর আগে যখন আমি তার সঙ্গে দেখা করতে এসেছিলাম তখন তুমি মিথ্যা গল্প বানিয়ে আমাকে তার সঙ্গে দেখা করতে দাওনি। তুমি কি তাকে সত্যিটা বলেছিলে? আর তুমি ভাবো আমি জানি না ইউসি তোমার সম্পর্কে কি ভাবে? আমি তাকে তোমার কারণে আর কষ্ট পেতে দেব না। এই কথা বলে সে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। কিন্তু পরের দিন সে গাড়ির পাশে দাঁড়িয়ে ইউসির জন্য অপেক্ষা করছিল। তার চোখে পানি ছিল, কারণ সে বুঝতে পেরেছিল ইউসি কত কিছু সহ্য করেছে। আসলে ঘটনা এমন ছিল যে ট্রেনিং এর সময় মিস্টার সিয়ন নিজেও আহত হয়েছিল, তবুও সে ইউসির সঙ্গে দেখা করার জেদ করেছিল। তার বাবা তাকে বলেছিলেন সে ইতিমধ্যে অনেকগুলো বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তুমি কি এখনো নিজেকে অপমান করতে চাও? সে বলেছিল আমি তবুও তার কাছে যাব। আমাকে প্রমাণ করতে হবে যে আমি যথেষ্ট শক্তিশালী। আমি তাকে সবসময় রক্ষা করব। এই কথা ভেবে সে ইউসির সঙ্গে দেখা করতে আসে। যে ইউসি বাইরে আসে মিস্টার সিয়ান সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে বলনি কেন তখন তোমার সঙ্গে কত খারাপ কিছু হয়েছিল? আর যাই হোক তার সঙ্গে তোমার তো কোনো সম্পর্ক ছিল না। সে জিজ্ঞাসা করে এখন তুমি কি ওষুধ খাচ্ছ? ইউসি বলে তোমার সঙ্গে আবার দেখা হওয়ার পর থেকেই আমি ভালো হয়ে গেছি। মিস্টার সিয়ন বলে সরি বেবি, আমার তোমাকে এভাবে ছেড়ে যাওয়া উচিত হয়নি। ইউসি বলে আমি জানি তুমি শক্তিশালী হতে গিয়েছিলে, দাদি আমাকে সব বলেছে, তোমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। সে বলে কিন্তু তোমার ছবি সবসময় আমার সঙ্গে ছিল। ইউসি তার মুখ ধরে বলে এখন আর কেঁদো না। সে তার হাত নিজের গালে রেখে বলে আমি এত বোকা কিভাবে হতে পারি? আমি সবসময় ভাবতাম তুমি আমাকে একদম পছন্দ করো না, তাই আমি তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসতে চেয়েছিলাম, তোমার রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু উল্টো আমি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। ইউসি তাকে জড়িয়ে ধরে বলে আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেছি। মিস্টার সিয়ন বলে এই কথাটা তো আমার বলা উচিত ছিল। তারপর সে বলে আমি তোমাকে ভালোবাসি। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে আবেগে ভেসে যায়। তারা গাড়ির দিকে যেতে যেতে একে অপরকে চুমু দিতে থাকে। ইউসি মনে মনে ভাবে এই সিয়নও না আমাকে দেখলেই চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যায়। জানি না আমার ঠোঁট কখন বিশ্রাম পাবে। সে জিজ্ঞাসা করে কি হয়েছে? ইউসি বলে আমরা তো তোমার বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, এখন এসব করা ঠিক হবে না। এর পরের দৃশ্য শুরু হয়। সে বলে এবার আমি তাকে অনেক বড় একটা সারপ্রাইজ দেব। তার বন্ধুরা জিজ্ঞাসা করে কি সারপ্রাইজ? সে বলে আমি তাকে প্রপোজ করব। এরপর সে তার বেস্ট ফ্রেন্ডের কাছে পরামর্শ নিতে শুরু করে আমার কি করা উচিত। ইয়াও বলে তোমার কিছু প্রস্তুত করার দরকার নেই, শুধু একটা ওয়েডিং রিং প্রস্তুত রাখো, একটা তোর জন্য আরেকটা তার জন্য। পরের দৃশ্যে দেখা যায় ইউসি হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে বাকি 4 জনও উপস্থিত ছিল। সবাই নিজেদের ভালোবাসার মানুষদের সঙ্গে ছিল। সেন তিয়ানকে বলে কেন আমরা বিয়ের প্রস্তুতি আগে থেকে শুরু করিনি, আগে এঙ্গেজমেন্ট করে নেই। তিয়ান রাজি হয়ে যায় আর সেন অনেক খুশি হয়। জি মজা করে বলে বাসর রাতে এই বিশেষ চায়ের দরকার পড়বে। তিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে কি চা, আর এটা তোমার পকেটে এলো কিভাবে? জি হেসে বলে এটা তোমার জন্যই রেখেছি। ঠিক তখনই মিস্টার সিয়ন সেখানে আসে। সবাই তাড়াতাড়ি চুপ করে যায়। ইউসি তাকে ফুলের তোড়া দেয়, কিন্তু মিস্টার সিয়নও তার জন্য ফুলের তোড়া নিয়ে এসেছিল। ইউসি অবাক হয়ে বলে তুমিও কি আমাকে প্রপোজ করতে এসেছো? মিস্টার সিয়ন বলে আর কি? ইউসি হেসে বলে আমিও তোমাকে প্রপোজ করতে এসেছি। সে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে সবাই হাততালি দিতে শুরু করে। মিস্টার সিয়ন তাকে জড়িয়ে ধরে। ইউসি বলে এখনো আরো কিছু বাকি আছে, কিন্তু তার আগেই মিস্টার সিয়ন হাঁটু গেড়ে বসে রিং বের করে বলে এবার আমার
আমার পালা। এই রিংটা আমি নিজেই ডিজাইন করেছি। ইউসিও বিয়ের জন্য রাজি হয়ে যায়। মিস্টার সিয়ান তাকে রিং পরিয়ে দেয়। সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর দুজন একে অপরকে চুমু দেয়। অবশেষে তিনজন বেস্ট ফ্রেন্ডেই নিজেদের ভালোবাসার মানুষদের সঙ্গে সুখে থাকতে শুরু করে। আর এভাবেই এই গল্পের সমাপ্তি হয়। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।